সকাল সকাল গ্রাম থেকে ফোন আসছিল, আর তারপর থেকে মাথাটা প্রচুর গরম হয়ে আছে। চেয়ারম্যান বাড়ির লোকজন নাকি আজকে বাড়ি ঘেরাও করেছে। না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এইবার আমি যাবো গ্রামে। অনেক সহ্য করেছি। আব্বু আমাকে বলেছিল ঝামেলা করতে চায় না, কিন্তু কিছু না বলতে বলতে মাথায় উঠে বসেছে। বন্ধুদের সাথে পরামর্শ করলাম। চল আজকে গিয়ে ওদের শিক্ষা দিয়ে আসি। না দোস্ত, আমি কোনো ঝামেলা করতে চাই না। আর আব্বু আম্মু সহ আমার পুরো পরিবার গ্রামে থাকে। আমি থাকতে হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমি চলে আসার পর যদি আমার পরিবারের লোকেদের উপর চড়াও হয়, তখন কি হবে? আরে সেই সাহস পাবে না, এমন শিক্ষা দিব না। না রে দোস্ত, আসলে ওই গ্রামে ওদের প্রতিপক্ষ কেউই নেই। সবাই ওদের ভয় পায়। তোর আব্বুরও তো পাওয়ার কম নয়। তবে এখন তোর আব্বু ক্ষমতায় নেই। আর ওরা আব্বু ভাইয়ার নামে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে। কিছু করতেই পারছে না। তাহলে তোর যাওয়ার দরকার নেই, তোর বিপদ হতে পারে। সে হলে হোক, আমি আর বসে থাকতে পারবো না। তুই যে গ্রামে যাবি, তোর ফ্যামিলির কেউ জানে এই ব্যাপারে? না, কেউ জানে না। জানলে আমাকে কিছুতেই যেতে দেবে না। আচ্ছা, আমরাও যাব তোর সাথে। আগে আমি যাব, প্রয়োজন হলে তোদের ডেকে নেব। আরও কিছু বলে সেদিন দুপুরের ট্রেনে গ্রামে চলে আসলাম। প্রায় 4 বছর পর গ্রামে আসলাম। মিথ্যা অপবাদের কারণে আমাকেও গ্রাম ছাড়তে হয়েছিল। এরপর থেকে আব্বু আর কখনো আমায় গ্রামে আসতে দেয়নি। আগের মতো কিছুই নেই। আগে যেখানে নৌকা দিয়ে নদী পার হতে হতো, এখন সেখানে ব্রিজ। রাস্তা সব পিচ ঢালাই হয়ে গেছে। গাড়ি নিয়ে একদম বাসায়। আব্বু বাসার সামনে যে বাগানটা ছিল সেখানে বসেছিল। আমাকে দেখে এগিয়ে আসে। কি রে, তোরা হঠাৎ গ্রামে? আব্বু, ভালো লাগছিল না। যান্ত্রিক শহর কিছুদিনের জন্য বেড়াতে আসলাম। আসার সময় পেলি না, জানিস এখন ঝামেলা হচ্ছে। আব্বু জানি, আর তার একটা সমাধান করতেই গ্রামে আসতে হলো। কি বললি তুই? তুই কবির সাবধান। যেখানে আমরা বড়রা মিলে সাবধান করতে পারছি না, সেইখানে তুই কি না করবি সাবধান? হ্যাঁ আব্বু, করব। তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা চল, ভেতরে চল। আব্বু আমাকে নিয়ে ভেতরে চলে গেল। সবাই আমাকে দেখে অবাক। সবার সাথে কথা বলে আমি রুমে গেলাম। আমার রুম তো আর আমার রুম নেই, পুরো বিদেশিদের আওতাধীন হয়ে গেছে। মাকড়সা, বিচ্ছু, ব্যাং, আরও কত কি। না, এখন এই রুমে ওঠা যাবে না। আমি আব্বু রুমে গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে নিলাম। তারপর কাজে লাগলাম। সব কিছু ঠিকঠাক করলাম, কিন্তু রুমের ফ্যান লাইট সব নষ্ট হয়ে গেছে। নতুন করে সব আনতে হবে। না, ওদের সাথে আনলে ভালোই হতো। একটু ফ্রিতে খাটিয়ে নিতে পারতাম। শালারাও অনেক খেয়েছে আমার থেকে। আর এই বাড়িতে থাকা হয় শুধুমাত্র দাদির জন্য। দাদার রেখে যাওয়া এই বাড়ি ছাড়া নাকি সে থাকবেন না। সামনে বিশাল এক দালান আছে, কিন্তু না, সে থাকবে না। আর তার ছেলে মাকে রেখে ওই দালানে থাকবে না। খালি ওই ভাই আর ভাবি থাকে শুধু। দালানে থেকে থেকে বোর হয়ে গেছি। টিনের বেড়া থাকবে, কাঠের জানালা, দক্ষিণা বাতাস আসবে, এই সবের জন্য মনটা ব্যাকুল থাকতো। তাই নিজের জন্য রুমটা পরিষ্কার করতে হচ্ছে। এখন ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। বাসায় নাকি বাড়তি ফ্যান লাইট মশারি কিছুই নেই। ভাইয়ার বাইক নিয়ে ছুটলাম বাজারের দিকে। সব কিনলাম, কিন্তু নিব কিভাবে? গ্রামে আবার 3 চাকার ভ্যান পাওয়া যায়। আগে তো অনেক ছিল, কিন্তু এখন দেখছি না তো কেন। আমি বাইক রেখে একটু সামনের দিকে গেলাম। বাজারের পাশে ছিল মহিলা। কলেজে মনে হয় ছুটি হয়েছে। একে একে করে সব মেয়ে বের হচ্ছে। একটা পরিচিত হাঁটার ভঙ্গি আমার নজরে এলো। মুখ বাঁধা ছিল, বুঝতে পারছিলাম না এই কি সেই নাকি। আমি একটু সামনে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। এই সেই অপরাধীর চোখ। হয়তো আমাকে চিনতে পারেনি, তবে আমার নজর সে এড়াতে পারেনি। না, এইসব ভেবে এখন সময় নষ্ট করলে হবে না। রাত হয়ে আসছে। একটা ভ্যান পেলাম, সেটাই সব কিছু উঠিয়ে দিয়ে আমি আগেই চলে গেলাম। সব চলে এসেছে, তারপর সব লাগিয়ে নিলাম। এখন একটু শান্তি মতো শুতে পারলাম। সত্যি দক্ষিণা বাতাস আসছে। ফ্যান ছাড়াই অনেক ভালো লাগছিল। আমার ভূতের ভয় বেশি। রাতে তো আর জানালা খুলে শুতে পারবো না, তাই আগাম ব্যবস্থা করে রাখলাম। গোসল করলাম, আসরের নামাজ পড়ে ঘুরতে বের হলাম। সাথে দুটো কাজিন আছে, সেই চেনা চেনা বিলের ধারে গেলাম। ছোটবেলায় সারাদিন এখানেই পড়ে থাকতাম, গোসল করতাম। এখন হয়তো আমি সাঁতার ভুলে গেছি। কিরে মামুন, মনে আছে সেই দিনের কথা? কোন দিনের কথা বলছিস বলতো? আরে সেই দিন যেদিন গ্রামের এতগুলো লোক মানুষের সামনে তোকে অপমানিত হতে হয়েছিল। এই জায়গা থেকেই তো ঘটনা শুরু হয়েছিল। মনে পড়ছে, কিন্তু বিশ্বাস কর,
আমি কিছু করিনি। আমি তো প্রতিদিনের ন্যায় সেদিন গোসল করতে আসছিলাম। সেদিন যদি আমাদের সাথে দাওয়াত খেতে যেতিস তাহলে কিছুই হতো না। আচ্ছা, সেদিন আসলে কি হয়েছিল বলবি একটু? বললাম তো গোসল করতে আসছিলাম, কিন্তু আগে থেকে ওই মেয়েগুলো এখানে ছিল। আমি ওদের দেখে একটু দূরেই গোসল করতে নামি, কিন্তু গোসল শেষ করে উঠে দেখি আমার শুকনো জামাগুলো ভিজে আছে। পাশ থেকে মেয়েগুলো হাসছিল। শীতের দিন ছিল, ভেজা কাপড়ে বাসায় যেতে হবে, অনেক কষ্ট হবে, এসব ভেবেই রেগে গেছিলাম। তারপর বললাম আমার জামাকে ভিজিয়েছে। তখন ওই মেয়েটাকে দেখিয়ে দেয় ওর সাথে থাকা মেয়েগুলো। আমি ওর দিকে এগোতেই ও আবার পানিতে ঝাঁপ দেয়। আমি ওর সাথে ঝাঁপ দিয়ে ওকে পিছন থেকে ধরে ফেলি। আমি তখন হয়তো ভুলে গেছিলাম আমরা দুজন প্রাপ্তবয়স্ক, আর এভাবে পেছন থেকে জড়িয়ে ধরা আমাদের সমাজের চোখে অপরাধ। আমি ওকে ধরার পরও কিছু বলিনি, কিন্তু ওপর থেকে ওর বান্ধবীগুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, কে কোথায় আছো, এসে দেখে যাও, শয়তান ছেলেটা কিভাবে আমার বান্ধবী এত বড় সর্বনাশ করছে। আমি এতটাই রেগেছিলাম যে ওর বান্ধবীদের কথা কানে না নিয়ে ওকে ধরেই ছিলাম। তখন কিছু লোক এসে আমাদের এই অবস্থায় দেখে ফেলে, কিন্তু আমার বাজে কিছু করার উদ্দেশ্য ছিল না, বিশ্বাস কর। সেটা কাউকে বোঝাতেও পারিনি। তবে সব দোষ থেকে মুক্তি পেতাম যদি কিনা সেদিন ওই মেয়েটা সবার সামনে ওর দোষের কথা স্বীকার করত। কিন্তু ও তো তা না করে বলল আমি নাকি আগে থেকে ওকে ডিস্টার্ব করতাম, বিভিন্ন রকম বাজে প্রস্তাব দিতাম, গায়ে হাত দিতাম। আমি ছেলে, তাই আমার কথার দাম কেউ দেয়নি সেদিন। তবে এখন যদি এইসব হতো আমি একাই সব কটারে দেখে নিতাম। আচ্ছা ভাই, বাদ দে, যা হবার তা হয়ে গেছে। মেয়ের জন্য আমি শান্তি পাইনি, আর ওর বাপের জন্য আমার ফ্যামিলি শান্তি পাচ্ছে না। এইবার কিছু একটা করতেই হবে, শুধু তোদের আমার পাশে চাই। আসি ভাই, আমরাও অতিষ্ঠ হয়ে উঠেছি, কিন্তু মিথ্যা মামলার ভয় কিছু করতে পারছি না। আর তো বেশি দিন ক্ষমতায় থাকবে না। আর ও যে ধরনের লোক, তাতে করে দ্বিতীয়বার যে ক্ষমতা পাবে এই কথা না ভাবাই ভালো। আচ্ছা, তোর কি প্রতিশোধ নিতে ইচ্ছা করে না? কিসের প্রতিশোধ? এই যে একটা মিথ্যে অপবাদের জন্য, লোকচক্ষুর আড়াল হবার জন্য তোকে গ্রাম ছাড়তে হলো, তাই? করতো, কিন্তু আমারও দোষ ছিল। একটা মেয়েকে অমনভাবে ধরা আমার উচিত হয়নি, তাই ভাবলাম দুজন সমান দোষী, মাফ করে দিয়েছি। ওসব নিয়ে আর ভাবতে চাই না। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা প্রথম দিকে ছিল, কিন্তু এখন আর নেই, কারণ আমরা দুজনই সমান দোষী ছিলাম। আমার দোষের শাস্তি আমি পেয়েছি, কিন্তু ও পায়নি। আচ্ছা বাদ দে তো, ভাবি বানিয়েছিস নাকি? ভাবি মানে বুঝলাম না। আরে গার্লফ্রেন্ড নেই তোর? না রে, আমি একদম পিওর সিঙ্গেল। বিয়ের পর বউকে ভালোবাসবো। তোর খবর কি বল? আর বলিস না, এত কষ্ট করে একটা রিলেশনে গেলাম, মেয়েটার বিয়ে হয়ে গেছে। আহারে বেচারার কি কষ্ট। মজা নিস না, সত্যি ভালোবাসতাম। তাহলে বিয়ে হতে দিলি কেন? উঠিয়ে নিয়ে আসতি। মেয়ে রাজি ছিল না, বলল ওনাকে ওর বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাহলে তার কিছু করার থাকে না। চল বাড়ির দিকে যাই। চল। আমরা হাঁটতে শুরু করলাম। যখন বাসায় যাচ্ছিলাম আমাদের বিপরীত দিক থেকে দুটো মেয়ে আসছিল। ভাই বল তো কে আসছে? কে আবার? অধরা আর সুস্মিতা। আরে বা, 4 বছর পর একবার দেখে চিনে ফেললি। অপরাধীর চেহারা কখনো ভোলা যায় না। এটা একদম ঠিক কথা বলেছেন, একদম মনের ভেতর থেকে যায়, তাই না? আচ্ছা এখন একটু কথা কম বলি, চল ওদের ভয় দেখাবো। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর ছোটবেলায় শুনতাম এই জায়গায় নাকি ভূত থাকে। চল ওদের একটু ভূতের ভয় দেখাবো। পাগল হয়ে গেছিস? মাত্র গ্রামে এসেছিস আর এসেই ঝামেলা শুরু করে দিবি, তাও আবার আমাদের শত্রুপক্ষের মেয়ের সাথে। আরে ধুর, দেখবে না, আড়ালে লুকিয়ে পড়। আমরা সবাই আড়ালে লুকিয়ে গেলাম, আর যখনই ওরা আমাদের প্রায় কাছে চলে এসেছে ঝোপ থেকে উঠে বললাম, এই দাঁড়া তোরা দুজন। আমার কথা শুনে দুজনেই হতবাক, দাঁড়িয়ে পড়েছে, আশেপাশে দেখছে। কে ডাকলো আমাদের? এই ছোকরি, তোর সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? জানিস আমি কে? সামনে না আসলে কিভাবে জানবো? আমরা সামনে যাই না রে, আমরা হলাম তো দাদার বোনের ছেলের শ্বশুরের ভাতিজার ঘরের ছেলে। মানে কিছু বুঝলাম না। এই, আমি কি তোকে কিছু বোঝানোর জন্য বসে আছি নাকি? এই ভর সন্ধ্যাবেলা তোরা কোথায় যাচ্ছিস? না মানে সামনে একটু জায়গা আছে। এখনো কেন ভয় পাচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না। যাস না, সামনে তোর বিপদ অপেক্ষা করছে। বিপদ মানে কিসের বিপদ অপেক্ষা করছে? সামনে যে তো জম দাঁড়িয়ে আছে রে, ফিরে যা পাগলি, না হলে মারা পড়বি। তার আগে তোরা পালা, না হলে তোদের খবর হয়ে যাবে। কি বলছিস তুই?
আমাদের খবর হবে মানে? তুই ভূতে ভয় পাস না? ভূতে ঠিকই ভয় পাই, কিন্তু মানুষরূপী ভূতকে কেন ভয় পাবো? কি বলতে চাচ্ছিস তুই? আরে, এক ভূতে যে মাথা দেখা যাচ্ছে ওই ঝোপের পিছনে। ভালো করে খেয়াল করে দেখলাম মাহিন ব্যাটার মাথা উঁচু হয়ে আছে। না, এইখানে আর থাকা যাবে না। আমি বললাম, ভাগ মামা, আজ না হলে রক্ষা নেই। বলেই দিলাম তোর। যেদিকে পেরেছি দৌড়ে পালিয়েছি। সন্ধ্যায় বাসায় আমি রনি বসে আছি। দেখলি তো আজকে মাহিনের জন্য কি কাণ্ড হলো। হুম, কিন্তু মহিন এখনো বাসায় আসছে না কেন সেটাই বুঝতে পারছি না। দেখ কোথায় গিয়ে আড্ডা মারছে। না, মহিন এমন না, সন্ধ্যার পর অকারণে বাসার বাইরে থাকে না। কখন থেকে ওকে দেখা যাচ্ছে না? ওই যে তখন আসলাম, তারপর আর দেখিনি। হাইসে রে, ধরা খেলো নাকি? এমনিতে তো চিনতে পারবে না, ধরা খেলে তো আমাদের খবর হয়ে যাবে রে মামা। হুম, আমিও সেই ভয় পাচ্ছি। আবার না জানি কি ঝামেলা হয়, বলাও যায় না। মাহিনকে ফোন দে। ও ফোন বাসায় রেখে গেছিল তো। আচ্ছা চল বাইরে চল, কেন, বাইরে কি করবি? খুঁজে দেখি পাই কিনা। আমি আর রনি বের হলাম, না কোথাও নেই। কি হলো, ওকে কি চেয়ারম্যান ধরে নিয়ে বাড়ি নিয়ে গেল নাকি? আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কে যায় পাশ থেকে? আমরা যাচ্ছি। আপনি কে? আমি মহিন। আরে বেটা, তুই এখানে কি করছিস? কি করছি, দুঃখের কথা কি আর বলবো, বজ্জাত মেয়েগুলো আমার লুঙ্গি নিয়ে গেছে। আমি এখন নেংটু হয়ে বসে আছি। লুঙ্গি কিভাবে নিল রে? সেসব পরে বলবো, আগে আমাকে একটা লুঙ্গি বা গামছার ব্যবস্থা করে দে, মশা আমার রফা করে দিয়েছে। এখন লুঙ্গি গামছা কই পাবো? আচ্ছা তুই একটু বসে থাক, আমি আসছি। আমি রনিকে রেখে আবার বাসে চলে আসলাম। ভাইয়ার বাইক আর লুঙ্গি নিয়ে ফেরত গেলাম। আমি ছুঁড়ে দিলাম মাহিনের দিকে। মাহিন সেটা পরে বের হয়ে আসলো। আচ্ছা, ওই মেয়েগুলো তো লুঙ্গি কিভাবে দিল? যখন তোরা দুজন দৌড়ে পালালি, আমিও পালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কোমর থেকে লুঙ্গি খুলে যায় আর প্যাচ লেগে আমি পড়ে যাই। তখন ওই দুজন বজ্জাত এসে আমার লুঙ্গি নিয়ে যায় আর বলে যায়, থাক, এইবার ল্যাংটু ভূত হয়ে খুব আসছিলি আমাকে ভয় দেখাতে। মাহিনের কথা শুনে আমি আর রনি হেসে দিয়ে বললাম, দোস্ত তুই তোর বউর কি জবাব দিবি? তোর জিনিস তো অন্য কেউ দেখে ফেলেছে। যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, তুই বাসায় চলে যেতি। পাগল হয়েছিস তুই? দেখিস নাই রাস্তার বাতি আছে জ্বলছে, আর বাসায় গেলাম, কিন্তু রুমে কিভাবে যেতাম, সবাই তো দেখে ফেলতো। তো আমরা যদি না আসতাম তাহলে তুই কি করতি? ভাবছিলাম কারো মাথায় বাড়ি মেরে তার লুঙ্গি পরে বাসায় চলে যাব। ভালোই ভেবেছিস। তা ওরা কি তোকে চিনতে পেরেছে নাকি? সেটা কি করে বলবো। আচ্ছা চল বাসায় চল। মাহিনকে বাসায় নিয়ে আসলাম। আমি আর রনি সে তখন থেকে হেসেই যাচ্ছি। এত হাসার কিছুই নেই, দেখলে দেখেছে তো, সমস্যা কি? কিছু তো আর নিয়ে যায়নি। কেন, নিয়ে গেলে কি খুব বেশি খুশি হতি নাকি? আমি সেটা কখন বললাম? না বলিস নাই, তবে তোর কথা শুনে মনে হলোই আর কি। পরদিন আব্বু বাজারে গেছে। হঠাৎ বাসায় খবর এলো চেয়ারম্যানের সাথে নাকি কি ঝামেলা হয়েছে। ভাইয়া খবর পেয়ে বাইক নিয়ে ছুটে গেছে। আমার কথা হয়তো ভুলেই গেছে। আমার রুমে আমি আগে থেকে ছোট একটা টুকরো পাইপের খণ্ড রেখে দিয়েছি। আমি সেটা নিয়েই দৌড় দিলাম। আমার উদ্দেশ্যে উল্টাপাল্টা কিছু হলে আজকে সব কটাকে দেখে নেব। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, কিন্তু রাস্তা আর শেষ হয় না। আমি পৌঁছাতে পৌঁছাতে অনেক কিছু হয়ে গেছে। বাবার ভাইয়াকে ঘেরাও করে আছে কজন, সংখ্যায় তেমন কিছু বেশি না। বাবা চেয়ারম্যান বসে আছে। আমি সেখানে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। চেয়ারম্যান আমাকে দেখে কিছুটা অবাক হয়েছে হয়তো, কিন্তু সে এইসব দিকে মনোনিবেশ না করে তার কথা চালিয়ে যেতে লাগলো। সেটা হলো গিয়ে, আমাদের কিছু ধানি জমি আছে, সেগুলো তার কাছে বিক্রি করে দিতে হবে। তার উদ্দেশ্যে সেখানে ক্লাব গড়ে তুলবে। হয়তো সরকার থেকে অনুদান পেয়েছে, তাই হয়তো। আব্বু কিন্তু কিছুতেই বিক্রি করবে না, কিন্তু নাছোড় বান্দার মতো চেয়ারম্যান বলেই যাচ্ছে। দেখুন চেয়ারম্যান সাহেব, আব্বু বারবার বলছে যে তার জমি বিক্রি করবে না, তবু কেন আপনি বারবার এক কথা বলে যাচ্ছেন? এই তুই কথা বলার কে? আমি তোর আব্বুর সাথে কথা বলছি। আমি কে মানে? যার জমি নিয়ে কথা বলছেন আমি তার ছেলে, আর এই বিষয়ে আমি কথা বলতেই পারি। আমরা ওই জমি বিক্রি করব না, আপনি অন্য জমি দেখেন। আমার ওই জমিটুকু চাই। কত শতাংশ কিনতে যাচ্ছেন? রাস্তার 5 থেকে 10% হলে হবে। আচ্ছা, কিনতে হলে পুরো জমি কিনতে হবে। কিনবেন আপনি? না, আমার পুরো জমি লাগবে না। তাহলে আমরা জমি বিক্রি করব না। আর কি ভাবছেন, আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি?
রাস্তার সামনে থেকে কিনবেন, তারপর আমাদের যাবার রাস্তা বন্ধ করে দিয়ে অল্প দামে জমি ক্রয় করবেন? হ্যাঁ, বাহ, তোর বেশ ভালো বুদ্ধি আছে তো দেখছি। বুদ্ধি কিনা জানি না, তবে চোরকে ধরতে হলে না চোরের মতো করেই ভাবতে হয়। এই, তুই চোর কাকে বললি? আপনাকে বলেছি, আপনাকে। চেয়ারম্যান আমার কথা শুনে হয়তো রেগে গেছে, উঠে আমাকে ধাক্কা দিয়ে বলে, তো সাহস কি করে হয় আমাকে চোর বলার? ধাক্কা খেয়ে আমি আর দেরি করিনি, পাইপ দিয়ে যত শক্তি আছে দিলাম চেয়ারম্যানের হাতে বাড়ি। আজকে রাগ আর 4 বছরের আগের রাগ দুটো মিলিয়ে একদম জোশ হয়েছে। বাড়ি খেয়ে চেয়ারম্যান জবাই করা মুরগির মতো লাফাতে লাগলো। কেউ আর কিছু বলার সাহস পায়নি। আমি ভাইয়ার আব্বুকে সেখান থেকে নিয়ে আসলাম। আসার সময় আব্বু বলছিল, মামুন এই কাজটা ঠিক করলি না। কেন আব্বু? এইটাই ঠিক, ওরা বেশি বাড়াবাড়ি করছিল। আর তুমি চুপ করে কেন আছো? তোমার লোকজনকে নিয়ে ওদের সাহায্য করতে পারো না? পারি, তবে অশান্তি চাইনি। তবে আজকে যা করলি এরপর অশান্তি লেগেই যাবে, এটাই নিশ্চিত। মামুন, আজকে যা করলি মনে হয় চেয়ারম্যান সাহেব বসে থাকবে। ও এবার আমাদের পিছে আরো বেশি উঠে বসে লাগবে। আব্বু এত চিন্তা করছো কেন? দেখবো এইবারও কি করতে পারে। আমি আব্বু আর ভাইয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। অনেকদিন পর মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি অনুভব করতে পারছি। চাপা রাগ আজ প্রকাশ করতে পেরে হয়তো এত আনন্দ লাগছে। বাসায় যে যার মতো করে কথা বলছে। আমার ফ্যামিলি প্যাচেলের মধ্যে থাকতে একদম ভালো লাগে না। আমি আমার রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম এটা টিন সেট, ঘরে আওয়াজ আসবেই। কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলাম। বিকেলবেলা আবারও 3 জন মিলে ঘুরতে বের হয়েছি। যতদূর খবর পেয়েছি চেয়ারম্যানের হাত ভেঙে গেছে। বাহ, আমার এত শক্তি! এক বাড়িতেই কেল্লা ফতে করে ফেলেছি। নাকি চেয়ারম্যানের হাত পাট করেছিল, অল্প আঘাতে ভেঙে গেছে। ভাই, তুই আজ যেটা করেছিস এতদিন আমরা তা ভাবার সাহসও পাইনি। আমি আবার কি করলাম? কি করেছিস মানে? বাজারে এতগুলো লোকের সামনে চেয়ারম্যানকে মেরেছিস, এর থেকে বড় আর কি হতে পারে? এখন যদি চেয়ারম্যানের লোক তোর উপর আক্রমণ করে? আমার মনে হয় না ওরা সেই সাহস দেখাবে। আর যদি করে আমিও কম নাকি, দেখিয়ে দেবো। তুই একা না, আমরাও আছি তোর সাথে। এইসব বলতে বলতে হাঁটছিলাম, হঠাৎ চেয়ারম্যানের মেয়ে আমাদের সামনে। এই, আপনার লজ্জা করে না বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে? এখানে লজ্জার কি আছে? আমি তো একটা চোরকে মেরেছি, এর জন্য আমি গর্বিত। আমি মানছি আমার আব্বু যা করেছে অন্যায় করেছে। বুঝতেই যখন পারছেন আপনার আব্বু অন্যায় করেছে, তাহলে তাকে নিয়ে কথা বলতে আসছেন কেন? আমিও তার অন্যায়কে পছন্দ করি না। আপনি তাকে ঠান্ডা মাথায় বোঝাতেন আব্বু তো অবুঝ নয়, সে নিশ্চয়ই বুঝতো ব্যাপারটা। কিন্তু আপনি তা না করে তার গায়ে হাত তুললেন, আর মারলেন তো মারলেন, একদম হাত ভেঙে দিয়েছেন। যা করেছি ভালো করেছি। আপনি এখানে কেন আসছেন? এটাই বলতে আব্বু চুপ করে বসে থাকবে না, একটু সাবধান থাকবেন। আর এরপর কিছু হলে আব্বুকে বুঝিয়ে বলবেন। আমি তো অবাক, মেয়ে দেখি নিরপেক্ষ, নিজের বাবার কথাও ভাবে আবার আমার কথাও ভাবে। যা বললেন ভেবে দেখব। এইবার আসতে ছাড়ুন, সামনে যেতে হবে আমাদের। আচ্ছা, যান তাহলে। অধরে চলে গেল আর আমরাও চলে আসলাম। সত্য, মেয়েটা অনেক ভালো দেখলি। কচু ভালো। এত যদি ভালো হতো সেদিন সবার সামনে আমাকে অপরাধী বানাতে পারতো না, হয়তো ভয়ে এইসব বলে গেল। ভয় মানে কিসের ভয়? আরে যে ছেলে ওর বাবার গায়ে হাত তুলতে পারে, সেই ছেলে তার মেয়ের গায়ে হাত তুলবে না, তার কি কিছু বিশ্বাস আছে নাকি? অধরা হয়তো সেদিনের ব্যাপারে এখনো ভয় পাই, তাই একটু নাটক করলো। কি জানি বাপু, আমি এত কিছু জানি না। চল বাজারে চল। মামুন, দেখছি হিরো হয়ে গেল। তোর শালা, কি যে বলিস, লজ্জা লাগে তো? ওরে আমার লজ্জা বানানোর এত লজ্জা থাকে কই? তোর মাথার ভেতর থাকে। চল চা খাবো। কিছুদিন পরে এখন পরিবেশ একদম ঠান্ডা। চেয়ারম্যান আর আমাদের বিরক্ত করে না, সব কিছুই ঠিকঠাক চলছে। তেমনি একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসলো, মামুন, এই মামুন, ঘুমাচ্ছিস তুই? একটা ভুতুড়ে আওয়াজ, শুনেই গলা শুকিয়ে গেল। আবার আওয়াজ আসলো, কি রে, তুই শুনতে পাচ্ছিস না? ভালো করে কান পেতে শুনে বুঝতে পারলাম একটা মেয়েলি কণ্ঠ। ভূতের ভয় আমার ছোটবেলা থেকে আছে, তার মধ্যে এখন আবার মধ্যরাত। আমি চুপচাপ শুয়ে আছি। তারপর টিনের মধ্যে আস্তে আস্তে আওয়াজ করতে লাগলো। ভয়ে জামা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। কি রে, তুই শুনতে পাচ্ছিস না নাকি ভয়ে চুপ করে আছিস? আমি যদি ঘরে প্রবেশ করি
তোর খবর হয়ে যাবে। আমি এবার ভয়ে ভয়ে বললাম, কি কে আপনি? আমি তোর হবু বউ। শুনেই অবাক, একটা ভূত কি করে আমার বউ হবে? কিন্তু আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে তো আমিও করিনি, সেই ছোটবেলা থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। জানিস, তোর আর আমার জন্ম একদিন এক সময় হয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ, আমি মারা যাই, কিন্তু তোর কিছু হয়নি। এতে আমার কি দোষ? তোর কোনো দোষ নেই, আমাকে বিয়ে করতে হবে তোর। আমাকে বিয়ে না করলে তোর ফ্যামিলির অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু। আমি আপনাকে একবার দেখতে চাই, দেখা দিন। দেখা দিতে পারবো না, আমাকে বিয়ে করবি কিনা বল। তখনই কিছু কুকুর ডাকার আওয়াজ পেলাম, তারপর আবার বাইরে থেকে আওয়াজ আসলো, ওরে বাবারে আমি এইবার যাব, কই এই ঘর খুল, ঘর খুল। কণ্ঠ একদম চেঞ্জ হয়ে গেছে। আর যাই হোক, এটা ভূত না। আমিও একটু সাহস সঞ্চয় করে দরজা খুলে দিলাম। সাথে সাথে কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করলো। আমি রুমের লাইট অন করতেই যা দেখতে পেলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আরে আপনি এখানে এত রাতে? সরি, আপনাকে ভয় দেখাতে আসছিলাম, এসে নিজেই বিপদে পড়ে গেছি। আপনি কি পাগল নাকি বলেন তো? একটা মেয়ে হয়ে কেউ এইভাবে আসে? আরে আমি ভয় পাই না, কিন্তু কুকুর তো কামড়ে দেবে। দেখেন, 4 বছর আগে সামান্য একটা বিষয় নিয়ে কত বড় বিচার হয়েছিল মনে আছে? সেদিন তো আমাকে ফাঁসিয়েছিলেন। আজকে কি করবেন? আজকে আমাকে ফাঁসাতে চাইলে আপনি নিজেই ফেঁসে যাবেন। আচ্ছা, আপনি যে আসছেন কেউ দেখেনি আপনাকে? না, কেউ দেখেনি, পেছনের দরজা দিয়ে চলে এসেছি। একবার ভাবতে পারছেন, এখন যদি কেউ আমাদের দুজনকে একসাথে রুমের মধ্যে দেখে ফেলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে? বেশ ভালো করে বুঝতে পারছি। এখন তাহলে আমার কি করা উচিত? কি আবার সোজা বাসা চলে যাবেন আপনি? না, আমি যাব না, কুকুরগুলো আমাকে কামড়ে দেবে, তার থেকে ভালো। আহা, কতই বুদ্ধি, তাই না? এমনিতেই আমরা শত্রুপক্ষের লোক। তারপর যখন সকালে আপনার বাবা আপনাকে খুঁজে পাবে না এবং যখন জানতে পারবে আপনি আমাদের বাসায় ছিলেন, কি হবে ভাবতে পারছেন? কিছু হবে না। আপনার বাবা মিথ্যা একটা মামলা করবে, আর সেখানে উল্লেখ থাকবে আমরা আপনাকে অপহরণ করে আপনার বাবার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ দাবি করেছি। আপনি কি করে বুঝতে পারলেন আমার বাবা এমন কিছু একটা করবে? কি করে আর? বলেছিলাম না, চোরকে ধরতে হলে চোরের মতো করেই ভাবতে হয়। এই চুপ, আমার বাবা চোর না। আচ্ছা, আপনি এখন যান না, আমার খুব ভয় লাগছে। কখন কি থেকে কি হয়ে যায়। ভালো কথা, আপনার এখানে আসার পেছনে উল্টোপাল্টা কোনো মতলব নেই তো? না, আমার উদ্দেশ্য ছিল শুধু আপনাকে ভয় দেখানো, আর বেশি কিছু না। আপনার ভয় করছে না? এইভাবে একটা অবিবাহিত ছেলের রুমে চলে আসলেন। এখন যদি আমি আপনার সাথে কিছু করি? কি করবেন আপনি? করতেই পারি। আমি জানি আপনি সেই রকম না। ধরেন, প্রতিশোধের আগুন থেকে আপনার সর্বনাশ করে দিলাম। বললেই হলো আমাকে চলে যেতে হবে। শুধু শুধু মিথ্যা ভয় দেখাবেন না। আর আমি যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে। আর এখন যদি আমি আপনাকে কামড়ে দিই? কুকুরগুলো যেভাবে তেড়ে আসছিল, যদি কামড়ে দিত, এই ভয়ে তো আপনার রুমে আসতে হলো। আচ্ছা যান, বাসায় যান। কুকুরগুলো এতক্ষণে চলে গেছে হয়তো। এত সহজ নয় যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবে। এটা গ্রাম, আর গ্রামের প্রায় সকল বাড়িতে কুকুর থাকে, বুঝলেন কি না? তাহলে কি করবেন এখন? আর আমি যতদূর জানি, চোরের মতো দেখতে লোকদেরকেই কুকুররা তাড়া করে থাকে। এই, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমাকে দেখে কি চোর মনে হয় আপনার? আমি সেটা কখন বললাম? আবার হাসছেন কেন? এবার কিন্তু আমি কান্না করে দেবো বলে দিলাম। আচ্ছা, কান্না করুন, আমিও দেখি কান্না করলে আপনাকে কেমন লাগে। আমি কিন্তু সজোরে চিল্লিয়ে কান্না করব। সিল্লায়া কি মার্কেট পাউন্ড যাইবো? মার্কেট পাওয়া না গেলেও লোক জড়ো করা যাবে, আর তাদের বলে দেব আপনি আমাকে তুলে নিয়ে আসছেন কামড়ে দেবার জন্য। এই আমি কামড়ানোর কথা কখন বললাম? হ্যাঁ, ভুলে গেছেন দেখছি। একটু আগেই তো আমাকে কামড়ানোর কথা বলছিলেন আপনি। আরে ওটা আমি মজা করে বলছি। আমিও সবাইকে মজা করেই বলবো। এই আপনি আমার বাসা থেকে জানতো, মাথা খারাপ করে দিচ্ছেন একেবারে। কিভাবে যাব বললাম না, আমার কুকুরে ভয় লাগে। তাহলে এক কাজ করুন, আপনি আমাকে নিয়ে আমার বাসায় দিয়ে আসুন। কথাটা খারাপ বলেননি, কিন্তু আসার সময় তো আমি ভয় পাবো। কিসের ভয়? ভূতের ভয়। এত রাতে ভূত থাকে তো? তাহলে কি আর করার, কাল পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। দেখুন, এটা ঠিক হবে না। লোক জানাজানি হলে না কেলেঙ্কারি হয়ে যাবে। আরে জানাজানি হবে না, কাল আজানের আগেই আমি বাসায় চলে যাব, কিন্তু তখন আপনাকে যেতেই হবে, না হলে আমি যাব না। আচ্ছা, আমি যাব, তবুও প্লিজ লোক সমাজে মান সম্মান খেয়ে দিয়েন না। তাহলে এক কাজ করেন, আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিয়ে আসেন। কিন্তু আমার তো ভূতে ভয় করে। আরে ভূত বলতে কিছু হয় না, আর কিছু হবে না আপনার।
চলুন আপনি, না হলে বলা তো যায় না আমার ফ্যামিলির কেউ আমার রুমে এসে দেখতে পেল আমি রুমে নেই, তারা তো খুঁজতে বের হয়ে যাবে, আর খুঁজে যদি আমাকে এখানে পায় আপনার ফ্যামিলির বিপদ হতে পারে। কেন বিপদ হবে? আমি কি আপনাকে তুলে নিয়ে এসেছি নাকি? আমার ফ্যামিলির লোকজন সেটাই ভাববে, তাই বলছি চলুন আমাকে দিয়ে আসুন। কিছু করার নাই, এই মেয়েকে ফিরিয়ে না দেওয়া অবধি আমার কোনো শান্তি নেই, সেটা খুব ভালোই বুঝতে পারছি। আচ্ছা চলুন। আরে এভাবে বের হবেন নাকি? শীতকাল প্রায় চলে এসছে, খোলা রাস্তায় যখন হাঁটবেন ঠান্ডা লাগবে, শীতের জামা পরে নিন। শীতের জামা কেনা হয়নি, আর পুরনো যেগুলো আছে সেগুলো বের করা হয়নি। পরে বুঝবেন, আপনার ভালোর জন্যই বলছিলাম। আপনি চুপচাপ চলুন আমার সাথে, তাহলে আমার জন্য খুব ভালো হবে। আচ্ছা চলুন, আপনি আগে বের হন। আমি বের হতে যাচ্ছিলাম, ঠিক তখনই অধরা বলল, আরে করেন কি, রুমের লাইট অন করে বের হলে আমরা ধরা পড়ে যাব, লাইট অফ করুন আগে। মেয়ে অনেক বুদ্ধিমান। লাইট অফ করে আমরা বের হয়ে গেলাম। বাড়ি থেকে নেমে রাস্তায় চলে এলাম। অধরা আমার পাশেই হাঁটছে, একদম গা ঘেঁষে ঘেঁষে হাঁটছিল। কি হলো, গা ঘেঁষে যাচ্ছেন কেন? আমার ভয় করছে তো। তাহলে আমাকে ভয় দেখাতে গেছিলেন যে? তখন তো আমার রাত ছিল না, তাই। একটু খোলা মাঠে আসতেই মৃদু বাতাস গায়ে লাগতে শুরু করলো। পাতলা একটা টি শার্ট পরেছিল। সত্যি এখন প্রচন্ড শীত লাগছে, রীতিমতো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি এখন কাঁপছেন কেন? আমি তো আগেই বলেছিলাম শীতের কাপড় পরে আসতে, আমার কথা তো শুনলেন না, এখন বুঝুন মজা। দূর, আমি জানতাম নাকি এখনই এত শীত লাগবে? তার জানবেন কিভাবে? অনেকদিন হলো গ্রাম ছেড়েছেন, শহরের আবহাওয়ার সম্পর্কে কিছুই জানেন না। আপনার কি খুব শীত লাগছে? হ্যাঁ, অনেক ঠান্ডা লাগছে আমার। তাহলে এই নিন, আমার ওড়নাটা গায়ে পেঁচিয়ে নিন। আরে আরে করেন কি, এইসব ওড়না কেন আমাকে দিচ্ছেন? সমস্যা কোথায়? এখন তো রাত, কিছু দেখা যায় না। তো কি হয়েছে, আপনার ওড়না আপনার কাছেই থাকুক। তারপর চুপচাপ দুজন হাঁটতে হাঁটতে অধরাদের বাসার কাছাকাছি চলে এসেছি। এই আজকে আপনার বাসায় ফিরে আর কোনো কাজ নেই। কি, বাসায় ফিরবো না তো আমি কোথায় যাব? আমার বাসায় থেকে যান, আপনি না ভূতে ভয় পান, আর জানেন তো যে রাস্তা দিয়ে ফিরবেন জায়গাটা তেমন ভালো না। আর ভয় দেখায় না তো, আমি যেতে পারবো। জানেন কিছুদিন আগে কি হয়েছে? কি হয়েছে? একটা লোক পাশের গ্রামের গান শুনতে যাচ্ছিল, হঠাৎ কয়েকটা ছায়ামূর্তি তার পেছনে লাগে। তারপর কি হলো? সে প্রথমে ভেবেছিল হয়তো তার ভুল ধারণা, কিন্তু যখন লোকালয় পেরিয়ে গেল তখন নাকি ছায়ামূর্তিগুলো তাকে ঘিরে ধরলো, আর তারপর তাকে ক্ষত বিক্ষত করে দিল। তার আঙ্গুল আর চোখ খুঁজে পাওয়া যায়নি। অধরার কাছে এমন গল্প শুনে আমার প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমার মধ্যে আর এতটুকু সাহস বাকি নেই যে একা একা এত রাতে বাসায় ফিরতে পারবো। কাউকে কল দিয়ে যে আনবো সেই সাহসও পাচ্ছি না। যদি যাবার সময় আবার দুজনকেই ধরে গিলে খাই। তাহলে আপনি বাসায় যান, আমি গেলাম। এই শুনুন না একটু। হ্যাঁ বলুন, কি বলবেন? আজ রাতে আপনার সাথে থাকি। আমার সাথে থাকবেন মানে? মানে আপনার রুমে ঘুমাবো। আচ্ছা চলুন, আপনি আমার এত বড় উপকার করেছেন, আর আমি তো আপনার এইটুকু উপকার করতেই পারি, তাই বলুন। অধরা আমাকে ওর রুমে নিয়ে গেল। একদম পরিপাটি সাজানো গোছানো একটা ঘর। রুমে গিয়েই আমি অধরাকে বললাম, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ বুঝতে পারছিলাম, আর একটু বললে প্যান্ট নষ্ট করে দিবেন, তাই তো আর কিছু বলিনি। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। এই কিছু খাবেন আপনি? এত রাতে আর কি খাবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা আপনি যান, গিয়ে ওই সাইডে শুয়ে পড়ুন। তাহলে আপনি ঘুমাবেন কোথায়? না আছে রুমে কোনো সোফা, না আছে অন্য কিছু, শুধুমাত্র একটা খাট আর ওই পড়ার টেবিলটা। আমি এই পাশে শুয়ে পড়বো। ও মা, এত অবাক হওয়ার কিছুই নেই, মাঝে একটা কোলবালিশ থাকবে, বুঝলেন কি না? এমনটা হবে জানলে আমি তো আপনাকে আমার বাসায় রেখে দিতাম। তো রাখলেন না কেন? আমি তো থাকতে চাইলাম। আমি ভাবলাম পরে যদি আবার কোনো সমস্যা হয়ে যায়। আর কি করার, আমি শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর অধরা আসলো, মাঝে কোলবালিশ রেখে কি করলো জানি না। আমি অন্যদিকে ঘুরে শুয়ে আছি। ভূতের ভয়, অন্যদিকে চেয়ারম্যানের ভয়, সব মিলিয়ে আমি একদম গুটিসুটি মেরে শুয়ে আছি। শীত লাগলে কম্বল গায়ে নিন। না, আমার শীত লাগছে না। তাহলে গুটিসুটি মেরে শুয়ে আছেন কেন? ও বুঝেছি, ভয় পাচ্ছেন। ভয় পাবার কিছু নেই। আমার রুমে সাধারণত রাতে কেউ আসে না, আর যদি কেউ চলে আসে আপনাকে খাটের নিচে চালান করে দেব। এবার ঘুমান তো। আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। আপনি যে অবধি না ঘুমাবেন আমিও ঘুমাবো না। কেন, আপনার আবার কি হলো? যতই হোক আপনি একটা পরপুরুষ, নিজের সেফটি বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে তো নাকি? আমাকে কি ওই ধরনের ছেলে মনে হয় আপনার? কিছু মনে করবেন না।
ভয় লাগে যদি একা পেয়ে আপনার মধ্যে কোনো কুবুদ্ধি চলে আসে তাহলে আমার কি হবে? এতই যদি ভাবতেন আজকে আমার বাসায় ভয় দেখাতে যাইতেন না। যা হয়েছে ভুলে যান, এখন একটু ঘুমান প্লিজ। যা কিছু হয়েছে তার সবকিছুই ভুলে যান আর দয়া করে ঘুমান। আমার প্রচুর ঘুম পাচ্ছে। আমি আর কিছু বললাম না, চোখ বুজে ঘুমানোর ট্রাই করলাম। কিছুক্ষণ পর ঘুমিয়েও গেলাম। অনুভব করলাম কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি অধরা আমাকে ধাক্কা দিচ্ছে। কি হলো, ধাক্কা দিচ্ছেন কেন? রাত 3টা বেজে গেছে, আর একটু পর আজান দিয়ে দেবে। যান, উঠে বাসায় চলে যান। এখন অনেক রাত, আর একটু পর যাবো। না হবে না, একটু পর লোকের আনাগোনা বেড়ে যাবে, ধরা পড়লে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি তাহলে। এইটা নিয়ে যান, এখন আরো বেশি শীত লাগবে। একটা চাদর সামনে এগিয়ে দিয়ে, না না লাগবে না, যেতে পারবো আমি। কচু পারবেন, পরে দেখা যাবে। কোথায় না কোথায় ঠান্ডায় কাত হয়ে পড়ে আছে, এটা গায়ে জড়িয়ে নিয়ে যান। আচ্ছা দিন তাহলে। অধরের কাছ থেকে চাদর গায়ে জড়িয়ে নিলাম, তারপর পেছনে দরজা দিয়ে টুক করে বের হয়ে হাঁটা ধরলাম। এখন আর আগের মতো ভয় করছে না। শেষ রাতে তেমন কিছু থাকবার কথা না। আমি গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। সত্যি চাদর গায়ে থাকা সত্ত্বেও আমার বেশ শীত লাগছে। হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। এসে রুমে গিয়ে দরজা আটকে ঘুমিয়ে গেলাম। এমনিতেই অত রাতে ঘুমিয়েছি, আবার ডেকে তুলেছে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। আবার সকালে ডাকাডাকি শুরু হয়ে গেছে। ভালো লাগে না আমার। কি জন্য যে গ্রামে এসেছিলাম, এখন হাড়ে হাড়ে মজা টের পাচ্ছি আমি। ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বের হলাম। আব্বুর সাথে এখন নাকি জমিতে যেতে হবে। ব্রাশ করছি আর আব্বুর পিছনে পিছনে হাঁটছি। সব জমিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাকে। লাভ কি? আমি কি এসব চাষবাস করবো নাকি? আর এই কাজ কি আমাকে দিয়ে হবে? কিরে, তুই কি কিছু বলছিস? না না আব্বু, কিছু না। আচ্ছা যা, তুই বাসায় চলে যা, আমি একটু বাজারে যাব। আব্বু একা বাজারে যাবে নাকি? যদি কোনো বিপদ হয়? হবে না, সেদিনের পর থেকে চেয়ারম্যান আর কোনো ঝামেলা করেনি। আচ্ছা আব্বু যাও তাহলে, যদি কোনো ঝামেলা হয় আমাকে ফোন দিও। আচ্ছা বাবা, দিব। যা, বাসে যা। আমি বাসায় চলে আসলাম। খেয়ে দিয়ে বসে আছি, কাল রাতের কথা ভাবছি। মেয়েটার কি সাহস, আমার বাসায় আসলো, আবার আমাকে তার বাসায় নিয়ে রাখলো। অধর অনেক ভালো, তা না হলে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মায়ের খাওয়াতে পারতো। ওর বাসায় যখন ছিলাম তখন যদি লোক ডেকে বলতো, না না এত কিছু তো ভেবে দেখিনি। যাই হোক, তেমন কিছু তো আর হয়নি। সেদিন বিকেলবেলা হাঁটতে বের হয়েছি, দেখি অধরা আর তার বান্ধবী আসছে। মনে হয় ওরা আমাদের মতোই ঘুরতে বের হয়েছে। আমাকে দেখে অধরা আমার কাছে আসলো। কি ভালো আছেন তো? আর যাবার সময় কি প্যান্ট নষ্ট করে দিয়েছিলেন নাকি? এই, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। কই, আপনাকে কখন অপমান করলাম? তাহলে আমার দুর্বলতা নিয়ে হাসছেন কেন? হ্যাঁ, আর আপনি মনে হয় খুব সাহসী, তাই না? আর বলতেই দিল না। অধরা আমার মুখ চেপে ধরলো। পাশ থেকে ওর বান্ধবী বলল, কি রে অধরা, তুই ভাইয়ার মুখ চেপে ধরলি কেন? আরে তোকে বলছিলাম না, সেই ব্যাপারটাই বলতে চাচ্ছিল। তো ভাইয়াকে বলতে দে, মুখ চেপে ধরার কি আছে? না, এত কিছু শুনে তোর কাজ নেই। আচ্ছা ভাইয়াকে ছেড়ে দে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অধরা আমার মুখ থেকে হাত সরিয়ে নিল। আচ্ছা আসি তাহলে, ভালো থাকবেন। আর সন্ধ্যার আগে বাসায় যাবেন, এখানে কিন্তু ভূত থাকে। ওরা চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। বাড়িতে পিঠা বানাচ্ছে। আহা, কি সুন্দর গ্রান ছড়িয়েছে বাড়ি জুড়ে। সন্ধ্যা একটু পরেই হঠাৎ কই থেকে অধরা আমাদের বাসায় এসে উপস্থিত। আমি বাইরে বসেছিলাম। প্রথমে দেখে অবাক না হলেও সোজা যখন আমাদের রান্নাঘরে গেল তখন আমি অবাক। কথা শুনতে পেলাম আমি। চাচি কিছু মনে করবেন না, এত সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে, না এসে থাকতে পারলাম না। দিন তো চাচি, 2টা পিঠা দিন, খেয়ে মনটা শান্ত করি। আরে তুমি এই বাড়িতে? তোমার আব্বু জানলে তো তোমাকে মারবে অনেক। তারপর কিছুক্ষণ নীরবতা। হ্যাঁ, আমরা কি করে বলবো মা, আমরা তো আর তোমাকে নিমন্ত্রণ করে আনিনি। এভাবে কেন বলো গো চাচি? আর যদি আমি তোমার মেয়ে হতাম, তুমি পারতে রাতে এভাবে আমাকে একা ছাড়তে? থাক, আর বলতে হবে না, আমি মামুনকে বলে দিচ্ছি, ও তোমাকে দিয়ে আসবে। যা তো বাবা, ওকে একটু সামনে ছেড়ে দিয়ে আয়। যাচ্ছি আম্মু, যাচ্ছি। বিরক্তিকর একটা ভাব নিয়ে হাঁটা ধরলাম। চাচি আসি তাহলে বলেই আমার পেছনে পেছনে হাঁটা ধরলো। কেমনটা লাগে
এই সন্ধ্যাবেলায় কই একটা গরম গরম পিঠা খাবো, তা না এই মেয়ের বডিগার্ড হয়ে এখন তার পিছনে পিছনে যেতে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর, কি ব্যাপার, কাল এত রাতে আমার বাসায় একা আসতে পারলেন আর আজকে একা যেতে পারবেন না? যেতে তো আমি একাই পারবো। তাহলে আমাকে আনার কি দরকার ছিল? এই যে ভূতের ভয়ে যে প্যাঁচার মতো মুখ করে রেখেছেন, সেটা দেখার জন্য নিয়ে আসছি। এত ভয় পেলে চলে যান, বাসায় চলে যান, আমি একাই যেতে পারবো। ভিতু, হ্যাঁ যাচ্ছি, আর কখন আমার কাছ থেকে কোনো সাহায্য চাইবেন না। বয়েই গেছে আপনার সাহায্য। বলেই হাঁটা শুরু করলো। আমিও বাসায় ফিরে আসলাম। তারপর পেট আর মন ভরে পিঠা খেয়ে ঘুমিয়ে গেলাম। কিছুদিন পর আমি রনি মহিন বাজারে বসেছিলাম। তখন মহিন বলল পাশের গ্রামে নাকি যাত্রা পালা হবে। ছোটবেলা থেকে যাত্রা দেখার অনেক শখ, কিন্তু আব্বু আম্মু যেতেই দিত না। কিন্তু এইবার যাবই যাব। মাহিন, যাত্রা কবে রে? আগামী বুধবার থেকে শুরু হবে। যাবি তোরা? কারে কি জিজ্ঞাসা করো ভাই, আমরা না গেলে কি যাত্রা হয় নাকি? অবশ্যই যাব। এইবার আমিও যাব। চাচা চাচি তোকে যেতে দিব তো? কেন দেবে না? আমি সেই ছোট্ট মামুন আছি নাকি যে এখন হারিয়ে ফেলার ভয় পাবে? যাচ্ছি এবার যাত্রা দেখতে। দেখতে দেখতে বুধবার চলে আসলো। দুপুরবেলা আম্মু আমাকে ডেকে বললো একটু বাজারে যেতে হবে, কিছু বাজার আনতে। ভাইয়ার বাইক নিয়ে ছুটে চললাম বাজারে। মাঝ রাস্তায় দেখি অধরা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই হাত ইশারা করে দাঁড় করালো। আমি বাইক থামিয়ে জিজ্ঞাসা করলাম, কি কিছু বলবেন? আমাকে প্লিজ একটু সাহায্য করুন, কাজী অফিসে যাব আমি। ও মা, আপনি পালিয়ে যাচ্ছেন আর আমি সাহায্য করব? না না, এটা কিছুতেই হতে পারে না। আর আপনার বাপ যদি শোনে তার মেয়েকে পালাতে আমি সাহায্য করেছি, তাহলে আমার 14টা বাজিয়ে দেবে। প্লিজ, আমার এই মুহূর্তে কাজী অফিসে যাওয়াটা অনেক জরুরি। তা এতই যদি বিয়ে করার শখ থাকে তো আপনার চোর বাবাকে বলতেন। খবরদার, আমাকে বাবাকে চোর বলবেন না। কি চুরি করেছেন আপনার? চুরি করেনি, কিন্তু করতে চাচ্ছে। যখন করবে তখন চোর বলবেন, এর আগে আমার বাবাকে চোর বলবেন না। আচ্ছা বলবো না, আমার তাড়া আছে, আমি যাই। হ্যাঁ, কারা আসছে? ও বুঝতে পারছি, এতক্ষণে বাসায় জানাজানি হয়ে গেছে। না বাবা, আমি এর মাঝে নেই, মারামারি করতে আমি রাজি না। আপনি অন্য পথ দেখেন। বুঝতে কেন পারছেন না? এই মুহূর্তে আপনার সাহায্য সব থেকে বেশি দরকার। সেদিন কি বলেছিলেন মনে নেই আপনার? আমার সাহায্য নাকি কখনো প্রয়োজন হবে না। তাহলে এখন কেন চাচ্ছেন? করবো না আপনাকে সাহায্য। আগের কথা সব ভুলে যান, প্লিজ আমাকে নিয়ে চলুন। শেষ এইটুকু সাহায্য করুন আমাকে প্লিজ। এরপর আবার কোনো সাহায্য করতে বলবেন না তো? একদম না। আচ্ছা বেশ, উঠুন। অধরা বাইকের পেছনে উঠে বসলো। আমি কাজী অফিস চিনি না, কোথায় এটা? অধরা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে লাগলো। বেশি না, 15 মিনিটে আমরা কাজী অফিসের সামনে পৌঁছে গেলাম। দেখি আগে থেকে আরো দুজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। অধরা বাইক থেকে নামলো, আমিও কেন জানি দাঁড়িয়েছিলাম। কি রে, তোরা দুজন কেন? আসলে ওরা আসতে পারবে না। কেন আসতে পারবে না? যার আসার কথা ছিল তার নাকি কি কাজ আছে, আর বাকিদের আমি ভরসা করতে পারি না, কারণ চাপে পড়লে ওরা সব বলে দিতে পারে। সাক্ষী ছাড়া বিয়ে হবে কিভাবে? আমি বুঝতে পারছিলাম আবার সাহায্য করতে হবে। আমি বাইক স্টার্ট করব, তার আগে এই শুনুন না। থাক, আর বলতে হবে না, আমাকে এখন সাক্ষী হতে হবে, তাই তো? হ্যাঁ, চলুন ভিতরে। কি আর করার, এতদূর যখন আসতে পেরেছি তখন বিয়েতে সাক্ষী হলে আর কি বা হবে। আমরা ভেতরে চলে গেলাম। কাজী যখন নাম লিখতে ছিল তখন অবাক, কারণ মেয়ের নাম বলছে আয়েশা। কি ব্যাপার, আয়েশা আবার কার নাম? আপনার নাম তো অধরা। হ্যাঁ, আমার নাম অধরা। আয়েশা আমার ফ্রেন্ড, আর ওরাই পালিয়ে বিয়ে করছে। আসলে আয়েশার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু ও ভালোবাসে এনাকে, তাই। আগে বলবেন তো, তাহলে সেই তখনই আপনাকে নিয়ে আসতাম। আমি জানি এই কথা বলে আপনি বলতেন আমি মিথ্যে বলেছি, হ্যান ত্যান। বিয়ের সকল কাজ সমাপ্ত হলো। তাহলে আপনারা যাবেন কোথায়? আমার খালার বাসায়। খালা যদি আপনার বাসায় জানিয়ে দেয়? না, তা কখনোই জানাবো না। আচ্ছা, তাহলে আপনারা যান। কিন্তু আমার ভয় করছে এক জায়গায়। কিসের ভয়? যদি এখানে অবধি আসে আর গাড়ি চালকদের জিজ্ঞাসা করে, তাহলে যদি ওরা বলে দেয়। আচ্ছা চলুন, দিয়ে আসি আপনাদের। দিতে যাচ্ছেন, যান। তার আগে আপনার নাম্বার আমাকে দিয়ে যান। কেন? আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, ওদের ঠিকমতো পৌঁছে দিয়েছেন কিনা সেটাই জানবো। জানতে হলে ওদের কাছ থেকে জেনে নেবেন। পাগল নাকি আপনি? ওরা যাচ্ছে পালিয়ে, কেউ সেটা জানে না। যদি কেউ কোনোভাবে বুঝতে পারে আমি ওদের পালাতে সাহায্য করেছি, তাহলে আমার 12টা বাজবে। আপনার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? কই ফিরিয়ে দিলাম? দিন, নাম্বার দিন। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না।
সাক্ষী খাতায় যে আমাদের নাম লেখা আছে তার বেলায়? কাটিয়ে নেওয়া যাবে, কিন্তু ওদের সাথে আর যোগাযোগ রাখা যাবে না। ভাইয়া নাম্বারটা দিয়ে দিন, দেরি হয়ে যাচ্ছে। আমি আমার নাম্বার অধরাকে দিয়ে কেবলমাত্র বাইক স্টার্ট করেছি। ছেলেটা তখন বলল, ভাইয়া বাইকের তেল আছে কতটুকু? কেন ভাইয়া, জেনে কি করবেন? আসলে অনেক দূরের রাস্তা, 5-6 লিটার তেল যাবে তাই। খাইছি রে, আবার একটা বাস খাইছি। ভাইয়া আপনি কি কিছু বললেন? টাকা না থাকলে আমি দিচ্ছি, আপনি ভরে নিন। না ভাইয়া, এমনিতেই আপনাদের বিপদ। সাহায্য যেহেতু করেছি, টাকা নিয়ে আর অমর্যাদা করতে পারবো না। পাশের দোকান থেকে তেল ভরে চালাতে শুরু করলাম। চালাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। মন চাচ্ছে দুজনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাই। বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি আমি ঘুরতে যাচ্ছি। মনে মনে দুঃখ লাগছে, আজকে যাত্রা দেখতে যাওয়ার কথা ছিল রে, কিন্তু সেটা আর হবে না মনে হয়। বিকেলবেলায় পৌঁছালাম। ছেলের খালা বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাদের বিদায় দিয়ে উল্টো পথে চালাতে শুরু করলাম। রাগ হচ্ছে অধরার ওপর। আসবার পর থেকেই আমার পেছনে পড়ে আছে, আর একটার পর একটা বাস দিয়েই যাচ্ছে। বাইক চালাচ্ছিলাম, ফোন আসলো। আমি রাস্তার পাশে থামিয়ে ফোন করে দেখলাম একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। জানি এটা অধরা ছাড়া আর কেউ হবে না। রিসিভ করেই বললাম, হ্যাঁ বলুন ম্যাডাম, আপনাকে আর কীভাবে সাহায্য করতে পারি? এইভাবে বলছেন কেন? তো আর কীভাবে বলবো, সে দুপুর থেকেই বাইক চালিয়ে যাচ্ছি। এত রেগে আছেন কেন? খেয়েছেন কিছু? কিভাবে খাবো, পকেটে একটা টাকা নাই, সব টাকা দিয়ে তেল ভরেছি। ঠিক ভেবেছিলাম ক্ষুধা লেগেছে তাই এত রেগে আছেন। আচ্ছা, বিকাশ নেই আপনার? না, প্রয়োজন হয় না। তাহলে কিভাবে হবে? আচ্ছা শুনুন, আপনি বলেই কল কেটে দিল। যাবার সময় যতটা সময় লেগেছে এখন লাগবে না, ফুল স্পিডে চালাবো এবার। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমি গ্রামে চলে এসেছি। গ্রামে ঢুকেই কিছু দূর যাবার পর দেখি সোলার লাইটের নিচে কেউ একজন দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। দূর থেকে খেয়াল করছিলাম, কাছে যেতে দেখি অধরা। কিন্তু রাতে এইভাবে কি করছে? কি ব্যাপার ম্যাডাম, কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ করেছিলাম, সে এসে গেছে। কে এসে গেছে? কাউকে তো দেখছি না। আরে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য আবার অপেক্ষা কেন? আপনি না খেয়ে আছেন আমার জন্য, তাই খাবার নিয়ে এসেছি। আরে করছেন কি? আর একটু পর তো আমি নিজের বাসায় চলে যাব। হ্যাঁ তা যাবেন, কিন্তু আমার জন্য সারাদিন না খেয়ে আছেন, তাই নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি। আমি খেতে পারবো না, দেরি হয়ে যাবে। একটু তো সময় লাগবে, এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি, প্লিজ না খেয়ে যাবেন না। এখন এখানে দাঁড়িয়ে খাচ্ছি, কেউ যদি এসে দেখে ফেলে তাহলে কি হবে? এখন তেমন মানুষ আসবে না, যারা আসার তারা এসে গেছে, আর না হয় 10টার পরে আসবে। আচ্ছা যান, বাড়ি চলে যান। আমি এত কষ্ট করে রান্না করেছি। কিন্তু এখানে যে খাবো, হাত ধোয়ার মতো কিছুই নেই, বাইক চালাবো কিভাবে? সমস্যা নেই, আমি খাইয়ে দেব। তারপর লোকমা মুখের সামনে ধরলো। না খাবো না, আপনি আমার শত্রুপক্ষের লোক। কে বলতে পারে এই খাবারে বিষ মেশানো তো থাকতে পারে নাকি? ছি, আপনি আমাকে এত খারাপ ভাবেন? শুনেন, আপনার কোনো ক্ষতি করার কোনো ইচ্ছে নেই আমার। বিশ্বাস হলো না তো? আচ্ছা আমি খেয়ে দেখাচ্ছি। তারপর কিছুক্ষণ নীরবতা। না, মনে হয় মেয়েটা আমার কথায় সত্যিই কষ্ট পেয়েছে, না হলে এত চুপ করে যাওয়ার কথা না। কি হলো, খাবার কি দিবেন নাকি চলে যাব? কোনো কথা না বলে আবার আরেক লোকমা বানিয়ে দিল, আর আমি খেয়ে নিলাম। ও দিতে আছে আর আমি খাচ্ছি। উফ, খুব তো বলছিলেন খাবেন না, এখন দেখেন পুরো খাবার শেষ করে ফেলছেন। ক্ষুধা বেশি লেগেছিল তো তাই শেষ করে দিলাম, কিছু মনে করবেন না। মনে কেন করব, আপনার জন্যই তো এনেছিলাম। মুখে খাবার লেগে আছে, টিস্যু নেই আপনার কাছে? আর আমি কি বেড়াতে বের হয়েছিলাম যে টিস্যু রাখবো? ও আচ্ছা, তাহলে আর কি করার, আমার ওনা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। আচ্ছা চলেন, এবার আপনাকে নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। না, অনেক সাহায্য করেছেন আমার, আর কোনো সাহায্য লাগবে না, আমি একাই বাসায় চলে যেতে পারবো। একা যেতে পারবেন আমি জানি, কিন্তু এখন রাত, আর আমার জন্যই রাতের বেলা আপনি এখানে এসেছেন, তাই আমার দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া। আমি বাসায় যাব না, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। বাসায় তাই বলে এসেছি, আমাকে ওদের বাড়িতে নামিয়ে দিলেই হবে, আব্বু এসে আমাকে নিয়ে যাবে। আমি বাসায় যাব না, আমি এক বান্ধবীর বাড়ির কথা বলেছি, আমাকে ওদের বাড়িতে নামিয়ে দিলেই হবে। আমি অধরাকে ওর বান্ধবীর বাড়ি নামিয়ে দিলাম। আচ্ছা যান, তাহলে সাবধানে যাবেন, আর কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আরে না, মনে করার কি আছে, আর আপনাকেও কষ্ট দিয়েছি। আমি
কখন বললাম আপনি আমাকে কষ্ট দিচ্ছেন? তো আমি সেটা কখন বললাম? না, আমি আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছিলাম আপনি বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, প্রথমে বিরক্ত লাগলেও রাস্তায় যেতে যেতে যখন ওদের ভবিষ্যৎ পরিকল্পনা শুনছিলাম তখন খুব ভালো লেগেছিল। আচ্ছা, এখন আমি যাই। হ্যাঁ আচ্ছা যান, আর আমি আপনাকে ফোন দিতে পারি, ধরবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর আমি বাসায় চলে আসি। ওই যে এসেছে মহারাজ, সারাদিন টোটো করে ঘুরে বাসায় আসছে, আর কোনো কাজ নেই তো। আম্মু এমনভাবে বলছো কেন? কতদিন পর গ্রামে এসেছি, একটু ঘুরতে তো মন চাই নাকি আমার? তাই বলে না খেয়ে শুধু ঘুরবে আর রাত করতে হবে কেন? জানিস না এমনিতেই আমাদের শত্রুরা সুযোগ খুঁজে বেড়ায়। আম্মু আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেতে দিচ্ছি। এই রে, আমি এখন খাবো কিভাবে? এমনিতে একটু বেশি খেয়ে ফেলেছি, তার উপর যদি এখন খেতে বসি পেট পুরো ফেটে যাবে। কিরে বিড়বিড় করে কি বলছিস? আসলে আম্মু বাইরে থেকে খেয়ে আসলাম মাত্র। কি খেয়ে এসেছিস তুই? এই তো আম্মু, হোটেল থেকে মাছ দিয়ে ভাত। মিথ্যা বলার আর জায়গা পাস না তাই না? এটা কি শহর পেয়েছিস নাকি রাতের বেলায় হোটেলে তোর জন্য ভাত রান্না করে রেখে দেবে? ইস রে, ধরা খেয়ে গেছি। আমি বারবার ভুলে যাই আমি এখন গ্রামে। আম্মু আমি খাবো না, আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ, আমাকে ডেকো না বলেই আমার রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম। ফ্রেশ হতেও পারলাম না। আমি জানি বাইরে থাকলে আম্মু আমাকে জোর করে হলেও ভাত খাইয়ে ছাড়বে। বিছানা ঠিক করে শুয়ে পড়লাম। মাহিন, রকি ওরা যাত্রা দেখতে গেছে। বাসায় থাকলে আড্ডা দিতে পারতাম। ফোন পাশে রেখে শুয়ে আছি। ঘুম ঘুম ভাব চলে এসেছে। ফোন কেঁপে উঠল। আমি জানি এমন সময় আর কে ফোন দিবে, নিশ্চয়ই অধরা। ফোন হাতে নিয়ে দেখি সত্যি অধরা ফোন দিয়েছে। রিসিভ করলাম। এই যে মিস্টার, কি করেন? শুয়ে আছি, আপনি? বসে আছি। বাসায় গিয়ে শুয়ে পড়েছেন? অনেক ক্লান্ত নাকি? আরে তা না, আসলে বাইরে থাকলে আম্মু খাওয়ার জন্য ডাকবে, তাই রুমে এসে শুয়ে আছি। আপনার জন্যই মিথ্যা বলে ধরা খেয়েছি। আমার জন্য আবার কিসের মিথ্যা বলেছেন? বলেছি হোটেল থেকে খেয়ে এসেছি। আরে হাসছেন কেন? যা পারেন না তা করতে চান কেন? সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি কোনো দিন মিথ্যে বলে কাউকে ধোকা দিতে পারেননি, সব সময় ধরা খেয়েছেন। আরে আমি তো মাঝে মধ্যে ভুলে যাই যে আমি গ্রামে আছি। আচ্ছা বাদ দিন, পাশের গ্রামে যাত্রা হচ্ছে, সবাই গেল, আপনি গেলেন না? যাওয়ারই প্ল্যান ছিল, আপনার জন্য যেতে পারলাম না। আমি কি আপনাকে যেতে না করেছিলাম নাকি? না করেননি, কিন্তু কাঁধে একটা দায়িত্ব দিয়েছিলেন, তা পালন করতে করতে আর যাওয়া হলো না। তার জন্য কি আপনার মন খারাপ? তা একটু। তাহলে চলেন আমরা দুজন গিয়ে দেখে আসি, বেশি দূরে না তো। মাথা খারাপ আপনার? এই রাতের আধারে দুজন ছেলে মেয়ে কোথাও যাচ্ছে, আপনার কি মনে হয় গ্রামের মানুষ দেখলে ছেড়ে দেবে? সেটাও ভাবার বিষয়। আপনি তো আমার ভূত ভয় পান, তা না হলে একাই যেতে পারতেন। আপনাকে আর সেটা বলতে হতো না। আচ্ছা, ঘুম পাচ্ছে আপনার? না তো, এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই। তাহলে আমার সাথে কথা বলেন, মন ভালো হয়ে যাবে। আচ্ছা, আজ যে রান্না করে নিয়ে এসেছিলেন, সত্যি কি আপনার হাতে রান্না ছিল? হ্যাঁ, আমি রান্না করে নিয়ে গেছিলাম। অসাধারণ হাতে রান্না। আবার খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। আচ্ছা, অন্য একদিন রান্না করে খাওয়াবো। কথা বলতে বলতে 3 ঘন্টা পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। এই ঘুমাবেন না? কেন, আপনার ঘুম পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। আচ্ছা ঘুমান তাহলে, গুড নাইট। তারপর ঘুমিয়ে গেলাম। দিনগুলো এমনভাবেই কাটতে লাগলো। রাতে অধরার সাথে কথা বলে দিনে দেখা করে মাঝে মধ্যে ওকে নিয়ে ঘুরতে যেতাম, কেউ সেটা জানতো না। আচ্ছা, আমরা যে এইভাবে চুরি করে ঘুরতে বের হই, যদি আমাদের পরিবারের লোক সেটা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছেন? কি আর হবে, 2-4টা চর, এর বেশি কিছুই হবে না। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় আপনাকে বাসা থেকে বের করে দেওয়া বন্ধ করে দেবে। আরে আমার আব্বু এত খারাপ না। আর আপনার কি মনে হয় আমি আপনার সাথে ঘুরতে বের হই আব্বু তা জানে না? এই পুরো একটা ইউনিয়নের চেয়ারম্যান আমার আব্বু, সবাই আমার আব্বুকে চেনে, আর তার একমাত্র মেয়ে হলাম আমি, সবাই আমাকেও চেনে। এতদিন নিশ্চয়ই আব্বুর কানে এই কথাটা গেছে আমি আপনার সাথে ঘুরি, কথা বলি। কই আমার আব্বু তো কখনো আমাকে কিছু বলেনি। এটা তো ঝড় হবার আগের লক্ষণ হবে, কোথায় থেকে ঝড় আসবে বুঝতেই পারবেন না। আমি সেসব পরোয়া করি না। 15 দিন পর রাতে শুয়েছিলাম, এমন সময় অধরা ফোন দিল। রিসিভ করা মাত্রই, এই জানেন কি হয়েছে? কি হয়েছে? আয়শারা তো
ফিরে এসেছে, ওদের ফ্যামিলি থেকে মেনে নিয়েছে। এখন নাকি অনুষ্ঠান করে আবার বিয়ে দেবে। কি সত্যি নাকি? আপনাকে মিথ্যা বলে কোনো লাভ আছে আমার? কাল নাকি আয়সারা আমাদের বাসায় আসবে। পরের দিন বিকেলবেলা আবার অধরার ফোন। হ্যাঁ বলুন, কি বলবেন? রাস্তায় বের হন, কথা আছে আপনার সাথে। সিরিয়াস কোনো কথা নাকি? বের হলেই বুঝতে পারবেন। আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি আসছি। বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরলাম। এতক্ষণ লাগে আসতে? সেই তখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আরে আপনার এখানে কিভাবে? ভুলে গেলেন নাকি? কালকে রাতে বলেছিলাম না যে আজকে ওরা আসবে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়ার নাম কি জানো? ভুলে গেছি। ওর নাম রাব্বি। রাব্বি ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আপনাকে যে জন্য ডেকে আনা হলো, এই আশা বল তুই। ভাইয়া, আপনারা দুজন আমাদের অনেক সাহায্য করেছেন, তাই আমরা দুজন চাই আমাদের বিয়ের সকল কিছু দেখাশোনা আপনারা দুজন করবেন। অধরা থাকবে মেয়ে পক্ষ আর আপনি ছেলে পক্ষ। কেন এমনটা হবে কেন? দুজন দুপক্ষ কেন থাকবে? ভাইয়া অধরা আপু এইখানে সব কিছু দেখাশোনা করবে, আর আপনি আমার সাথে আমার বাসায় যাবেন। আচ্ছা বিয়ে কবে? আগামী শুক্রবারে বিয়ে, আপনাদের যেতে হবে মঙ্গলবারে। এই আপনি কি বলেন? আমি কি বলবো? আমার আপনার উপরেই সব। আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা আমি রাজি। তাহলে আমিও রাজি। তারপর চারজন মিলে ঘুরতে লাগলাম। ভাইয়া একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না ভাইয়া বলুন আপনি। আপনাদের দুজনকে পাশাপাশি খুব ভালো মানিয়েছে। রাব্বির কথা শুনে লজ্জা লাগছে। ধুর কি যে বলেন না ভাইয়া। সেদিন অনেক মজা হলো। মঙ্গলবার চলে আসছে, রাব্বি আমাকে নিতে এসেছে। এই শোনেন, কয়েকদিন তো দেখা হবে না, সাবধানে থাকবেন। আর কাজে লেগে তো আপনার হুঁশই থাকে না। একটু সাবধানে থাকবেন। আর কাজ শেষ করে রাব্বি ভাইয়ের সাথে থাকবেন। টোটো করে ঘুরবেন না। আর রাব্বি ভাইয়া ওনাকে দেখে রাখবেন। আর টাইম মতো খাওয়াবেন। ও কিন্তু লাজুক, ক্ষুধা লাগলেও মুখ ফুটে বলবে না। একটু দেখে রাখবেন। এত টেনশন করার কিছুই নেই, আমি আসি তো। সেই ভরসায় ছাড়ছি কিন্তু। আচ্ছা আমরা যাই তাহলে। অধরাকে বিদায় দিয়ে আমরা রাব্বিদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাব্বি ভাইয়া আমাকে আমার রুম দেখিয়ে দিল। যদিও বিয়ের এখন অনেক দেরি আছে, তাই লোকজন নেই, শুধু বাসার কিছু লোক আর দুই একজন আত্মীয় এসেছে। ভাইয়া বিশ্রাম নিন, অনেক দূর থেকে এসেছেন। বিকেলবেলা আমাদের গ্রাম ঘোরাতে নিয়ে যাব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুপুরবেলা রাব্বি আমাকে ডেকে তুলে দিল গোসলের জন্য। ভাইয়া আপনি টিউবওয়েলে গোসল করেন, আমি নদী থেকে গোসল করে আসি। এসে দুজনে একসাথে খাবো। নদীতে গোসল করার আমারও ইচ্ছা। ভাইয়া আমিও যাবো আপনার সাথে। কিন্তু আপনার তো অভ্যেস নেই। অভ্যাস আছে, সমস্যা হবে না। চলুন গিয়ে গোসল করে আসি। তারপর আমি আর রাব্বি দুজন মিলে গেলাম। বাসা থেকে নদী বেশি দূরে না। সত্যি যতটুকু গেছি গ্রামটা আমাদের গ্রামের থেকে বেশি সুন্দর। অনেকদিন পর নদীতে গোসল করতে নামলাম, বেশ ভালো লাগছে। ভাইয়া বেশি গোসল করতে হবে না, চলুন বাসায়, না হলে ঠান্ডা লেগে যাবে। আর আপনার কিছু হলে অধরা আপু আমাকে ছাড়বে না। চলুন। বাসায় আসবার পর দুজন মিলে খেতে গেলাম। এই বাসার সবাই খুব মিশুক। শুধু আমি মিশুক না, সবার সাথে সহজে মিশতে পারি না। যাই হোক খেতে বসলাম। ভাইয়া কি লাগবে নিয়ে খাবেন, না হলে চাইবেন। রাব্বি আমার প্লেটে খাবার বেড়ে দিল। আমি খেতে শুরু করলাম। যা দিয়েছিল তা সব শেষ করে ফেলেছি। কি হলো ভাইয়া, কিছুই তো নিলেন না? আমার পেট ভরে গেছে। আমি বুঝতে পারছি লজ্জা পাচ্ছেন। আচ্ছা শোনেন ভাইয়া, এটা নিজের ভাষা মনে করে থাকবেন। বলেই আবার আমার প্লেটে খাবার বেড়ে দিল। খেয়ে উঠে দুজন মিলে আড্ডা দিতে লাগলাম। সত্যই ভাইয়া, সেদিন আপনি না থাকলে কি যে হতো। তবুও তো শেষ পর্যন্ত মেনেই নিল। হ্যাঁ, তবে সেদিন আমাদের ধরতে পারলে কিছুতেই মেনে নিত না। উল্টো আয়েশাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত, আর আমি দেবদাস হয়ে যেতাম। আপনাদের রিলেশন কতদিনের ছিল? প্রায় 4 বছরের রিলেশন। তার আগের মাস ওর পিছনে ঘুরতে হয়েছে। ঘাওড়া মেয়ে একটা, যা বলবে তাই করবে। আমার সাহস ছিল না পালানোর। ও আমাকে বাধ্য করেছিল, জানেন কি বলেছিল? যদি না ওকে নিয়ে পালিয়ে যাই তাহলে নাকি আত্মহত্যা করবে। এই কথা শুনে আমার সাহস তরতর করে বেড়ে গেল, আর আমি পালিয়ে গেলাম। আপনাদের কখনো ব্রেকআপ হয়নি? ঝগড়া তো হয়েছে প্রচুর, কিন্তু কখনো ব্রেকআপ হয়নি। একজন আর একজনকে ছাড়া থাকতেই পারতাম না। সেটাই ভালো। আচ্ছা শপিং হয়েছে নাকি করবেন?
কালকে ঢাকা যাব শপিং করতে। আমারও কিছু কেনাকাটা করতে হবে। কালকে সকাল সকাল বের হব। আরও কিছু কথা বলে দুপুর পার করলাম। বিকেলবেলা অনুভব করতে পারলাম আমার ঠান্ডা লেগেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। বলেছিলাম নদীতে গোসল করতে হবে না, আমার কথা শুনলেন না। অধরা আপু জিজ্ঞাসা করলে আমি বলে দিব যে আমি না করেছিলাম, আপনি আমার কথা শোনেন নাই। বিকেলবেলা আমি আর রাব্বি পুরো গ্রাম ঘুরলাম। সত্যি অসাধারণ এক অনুভূতি। রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখনই অধরার কল। আমি রিসিভ করা মাত্রই, ওই হারামি, গিয়ে আমাকে ভুলে গেলেন? একটা কল দেওয়ার প্রয়োজন মনে করলেন না? ভাবছিলাম আপনি দিবেন, দেননি। পরে ভাবলাম হয়তো ব্যস্ত আছেন, তাই দেননি, তাই আমিও দিইনি। আরে আমার ফোনে ব্যালেন্স ছিল না, এখন আব্বুকে দিয়ে রিচার্জ করিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কণ্ঠ এমন লাগছে কেন? মনে হচ্ছে ঠান্ডা লাগিয়েছেন, তাই না? কই না তো, আমি ঠিক আছি। চুপ, মিথ্যে বলবেন না, একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে ঠান্ডা লেগেছে। কি করে লাগালেন এবার সেটা বলেন। নদীতে গোসল করতে গেছিলাম, মনে হয় তার জন্য ঠান্ডা লেগেছে। আমার ইচ্ছা নদীর পানিতে আপনাকে চুবিয়ে মারতে। নদীর পানি সহ্য হয় না, তবুও কেন গোসল করতে গেলেন? আমার তো অভ্যাস ছিল না, কে জানতো ঠান্ডা লাগবে। ওষুধ খাইছেন? না, কাল পর্যন্ত দেখবো, তারপর আনবো। আর শুনুন, কাল শপিংয়ে যাচ্ছি। আমার জন্য কি আনবেন? আপনি বলুন আপনার কি লাগবে। শাড়ি লাগবে আমার। আচ্ছা ঠিক আছে। এখন বলেন, খেয়েছেন রাতে? খেয়েছি, আপনি খেয়েছেন? খেয়ে আপনাকে ফোন দিলাম। আর শুনেন, কাল তো মনে হয় সকালেই বের হবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন ঘুমিয়ে যান। আর শুনুন, বের হবার আগে আমাকে ফোন দেবেন, ঢাকায় পৌঁছে ফোন দেবেন, শপিং শেষেও ফোন দেবেন। এতবার ফোন কেন দেবো? আমি বলেছি তাই দেবেন। আচ্ছা ঠিক আছে, দেব। এখন ঘুমান তাহলে। তারপর একে অপরকে গুড নাইট বলে ঘুমিয়ে গেলাম। পরদিন খুব ভোরে রাব্বি আমাকে ডেকে তুললো। এনার মনে হয় আর বিয়ে করতে তর্স হয়েছে না, এত সকালে কেউ কাউকে ডেকে তোলে। কিছু বলতে পারলাম না, উঠে দরজা খুলে দিলাম। ভাইয়া গোসল করে নিন। এত সকালে গোসল কেন? এখন গোসল করে খেয়ে দিয়ে না বের হলে 10টার বাসে যেতে হবে, 8টার বাস ধরতে পারবো না। এমনিতেই শীত পড়ছে, তার উপর এত সকালে গোসল, সব মিলিয়ে বিরক্তিকর সময়। আমি গোসল করে নিলাম। রাব্বি নদীতে গেছে গোসলের জন্য। তারপর দুজন খেয়ে রেডি হয়ে বের হলাম। রাব্বি কথা বলছে আয়েশার সাথে, আর আমি অধরাকে ফোন দিলাম। কি বের হয়েছেন? মাত্র বের হলাম। আচ্ছা, সাবধানে যাবেন, আর রাব্বি ভাইয়াকে দেখে রাখবেন, গ্রামের ছেলে তো। এত ভাবতে হবে না। আরে আমি রাব্বি ভাইয়াকে নিয়ে ভাবতে কেন যাব? আয়েশা আমার মাথা খারাপ করে দিচ্ছে, ও তো টেনশনে শেষ হয়ে যাচ্ছে। টেনশন করতে না করুন। আচ্ছা, সাবধানে যাবেন। আর মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ ম্যাডাম, আমার সব কিছুই মনে আছে। 8টার বাস ধরে ঢাকাতে চলে আসলাম। এসে অধরাকে জানিয়ে দিলাম। শপিং মলে ঢুকে কেনাকাটা শুরু করলাম। প্রথমে কিনলাম রাব্বির জন্য, তারপর কিনলাম আয়েশার জন্য, তারপর ওদের পরিবারের সবার জন্য। রাব্বি ভাইয়া, এত কেনাকাটা করবেন আগে বলবেন তো। কেন? আগে বললে কি হতো? মানুষ নিয়ে আসতাম বেশি করে। আচ্ছা চলুন, আগে একটা লাগেজ কিনে নিই, তাছাড়া তো হবে না দেখছি। লাগেজ কিনে সব কিছু ভরতে শুরু করলাম। একটা ভরে গেছে, আরও বেশ বাকি আছে। আর একটা ছোট লাগেজ কিনে সেটাই ভরতে লাগলাম। ওনার সব কেনাকাটা শেষ, এখন আমার জন্য কিনবো। আমার জন্য কেনার পর আমি শাড়ির দোকানে গেলাম। ভাইয়া, শাড়ির দোকানে কি করতে এলেন? শাড়ি কিনবো তাই। কার জন্য কিনবেন? আচ্ছা একজন, পরে বলবো। না বললেও আমি সেটা বুঝতে পারছি, আপনি অধরা আপুর জন্য শাড়ি কিনবেন। সত্যটা যখন বুঝতে পারছে আর কথা বাড়ালাম না। শাড়ি কেনার পর সেটাকে সুন্দর করে প্যাকেট করে দিতে বললাম। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কল দিলাম। একটা অভ্যাসে পরিণত হয়েছে, রাত হলেই অধরার সাথে কথা বলতে ইচ্ছে করে। কথা বলার এক পর্যায়ে, তো আমার জন্য কি কিনলেন? শাড়ি কিনেছি, এখন সেটা বলবো না, একটু মজা নেব। এই রে, আমি তো আপনার কথা ভুলেই গেছিলাম। সত্যি আমি খুব দুঃখিত। আরে দুঃখিত বলার কি আছে? আমি আপনার কে যে আমার জন্য কিছু কিনতে যাবেন? সমস্যা নেই। কিছু মনে করবেন না, ইচ্ছা ছিল কিন্তু মনেই ছিল না। আমি কিছু মনে করিনি। এই আমি অনেক ক্লান্ত, হ্যাঁ ঘুমায় এখন। আচ্ছা ঘুমান। একদম বাচ্চাদের মতো। বাচ্চারা যেমন বায়না ধরে কিছু না পেলে, যেমন করে অধরার কথাগুলো শুনেও আমার তেমন লাগছিল, হাসি পাচ্ছিল। কখন হেসে দেব তাই কল কেটে দিলাম। এখন সমস্যা হলো পাঠাবো কাকে দিয়ে। কি ভাইয়া, কিছু ভাবছেন নাকি?
ভাইয়া শাড়ি তো কিনলাম, কিন্তু পাঠাবো কাকে দিয়ে? এটা নিয়ে ভাবার কি আছে, আমার এক ছোট ভাই আছে না, ওকে দিয়ে কাল পাঠিয়ে দিব। পরদিন রাব্বির ছোট ভাইকে দিয়ে শাড়ি পাঠিয়ে দিলাম। সাইকেল চালিয়ে গেছে, বেশি সময় লাগবার কথা না। 25 মিনিট পর দেখি অধরা কল দিয়েছে। আমি ধরলাম। ওই কুত্তা, বলেছিলেন কিছু আনেন নাই, তাহলে আজকে কি পাঠিয়েছেন আমার জন্য? যা চেয়েছিলেন তাই পাঠালাম। তাই না, ভুলে গেছেন? কি করে ভুলবো? ভোলেন নাই যখন বলছিলেন। কেন ভুলে গেছি? কত কষ্ট হয়েছে আমার। কেন কষ্ট কেন হয়েছে? কেন কষ্ট হলো জানি না, কিন্তু কষ্ট হয়েছে। আমি তো আপনার সাথে মজা করছিলাম মাত্র। তাই বলে এইভাবে সামনে পেলে আপনাকে কামড়ে দিতাম। কেন কামড়াতেন কেন? ইচ্ছে করছে কামড়াতে। এই শুনুন, আজ থেকে একটু বিজি থাকবো। জানি, আর কাল তো গায়ে হলুদ। আপনি কি আয়েশাদের বাসায় থাকছেন নাকি? বাসায় চলে যান। আয়শা আমাকে যেতে দিলে তো যাব। ও আচ্ছা, রাখি এখন। প্যান্ডেলের লোক চলে আসছে, দেখিয়ে দিতে হবে সবকিছু। যাই করেন না কেন সময় মতো খেয়ে নেবেন, আর শুনুন সাবধানে কাজ করবেন। আপনিও সময় মতো খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে আমি প্যান্ডেলের লোকেদের কাছে গেলাম। তাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আমি চেয়ারে বসে রইলাম আর তদারকি করতে লাগলাম। রাব্বি ওর আব্বুর সাথে হাটে গেছে গরু কিনতে। প্যান্ডেলের লোকেদের সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার মাথা পুরোই শেষ। করতে বলি এক, আর করে বসে অন্যভাবে। মন চাচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু সেটা করলে অধরার সম্মানহানি হবে। না পেরে অধরাকে ফোন দিলাম। আমি বাড়ি চলে যাব। কেন, কি হয়েছে? দূর, আর বললেন না, ওদের সাথে চিল্লাচিল্লি করতে করতে মাথা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। চিল্লাচিল্লি করলে লাভ হবে না, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন, আর নাস্তা পানির ব্যবস্থা করে দিন। দেখবেন আপনার কাজ সুন্দরভাবেই সম্পূর্ণ হচ্ছে। আর যদি মাথা বেশি গরম হয়ে যায়, পুকুর থেকে একটা ডুব দিয়ে আসেন। আপনি কি আমার সাথে মজা করছেন? না, আপনার সাথে মজা করতে যাব কেন? আর খেয়ে নিন, মনে হয় না খেয়ে আছেন, তাই মাথা আরো বেশি গরম হচ্ছে। দূর, রাখলাম। ভাবছিলাম অধরার সাথে কথা বললে মাথাটা ঠান্ডা হবে, কিন্তু ও আরো বেশি গরম করে দিল। যাই হোক, অধরা যা বললো তা করেই দেখি। আমি বাজারে গেলাম, 7 আপ, বিস্কিট, চানাচুর কিনে আবার বাড়িতে আসলাম। এসে বললাম, আপনারা অনেক কাজ করেছেন, আসেন হালকা নাস্তা করে নিন। সবাইকে নাস্তা পানি করিয়ে বললাম, দেখেন ভাই, আমি এর বাড়ির কেউ না, ছেলের একজন ভালো বন্ধু মাত্র। আর এইসব কিছু দায়িত্ব এসে পড়েছে আমার উপর। আপনাদের সাথে চিল্লাচিল্লি করে আমার কোনো লাভ নেই, কিন্তু একটু ভালোভাবে কাজটা করুন, তাহলে আমার সম্মানটা নষ্ট হবে না। তাদের আরও কিছুটা কথা বলে কাজে লাগিয়ে দিলাম। এখন আগের থেকে ভালোভাবে কাজ করছে। গেট, প্যান্ডেল সব কিছু কাজ শেষ, এখন বাকি আছে লাইটিং। রাব্বি আর ওর বাবা এখনও গরু কিনে বাসায় আসেননি। ভাবছিলাম লাইটিংয়ের দায়িত্ব ওদের কাছেই দেবো, কিন্তু এখনও ওরা আসলো না। কিভাবে কি করবে আমি কি করে বলবো? আর বাকি রাখলে হবে না। আমি লাইটিংয়ে লোকেদের খবর দিলাম, আগে থেকেই বলা ছিল, সব কিছু আগে এনে রেখেছে। বলেছিল প্যান্ডেলের কাজ শেষ হলে ওদের ফোন দিতে, ওরা এসে ওদের কাজ করবে। কি আর করার, সম্মানহানির ঝুঁকি নিয়ে নিজেই বলতে লাগলাম কোথায় কিভাবে লাইট দিয়ে সাজাতে হবে। ওদের কাজ শেষ, সন্ধ্যা 7টার সময় পুরো বাড়ি লাইট দিয়ে আলোকিত করা হলো। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে এখন। ওদের কেমন লাগছে কি করে বলবো। সারাদিনে চিল্লাচিল্লি শেষে গেলাম গোসল করতে। গোসল থেকে বেরিয়ে এসে দেখি ওরা গরু নিয়ে চলে আসছে। আমি রাব্বির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দেখেন ভাই, কোথাও কিছু ভুল হলে মাপ চাই। না ভাইয়া, সব কিছু অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে ভেবেছিলাম তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর হয়েছে। রাতে আর আমি অধরাকে ফোন দিইনি। রাত 10টার দিকে অধরাই ফোন দিল। কিছুক্ষণ বাজবার পর রিসিভ করলাম। কি, কাজ কি এখনো শেষ হয়নি? হয়েছে তো। তাহলে আমাকে ফোন দিলেন না যে? এমনি ফোন দিইনি। আমার উপর রেগে আছেন কোনো ব্যাপারে? না, রেগে থাকবো কেন? দুপুরের কথার জন্য মনে হয় রেগে আছেন, তাই না? ওরা মাথা একদম খারাপ করে দিয়েছিল। ভাবছিলাম আপনার সাথে কথা বললে আমার ভালো লাগবে, উল্টে আপনিও আমার মাথা খেয়ে দিলেন। সরি, বুঝতে পারিনি। আচ্ছা, খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছি, আর রাতে খাবার বেশি হয়ে গেছে। বেশি কিভাবে হয়? আপনি খাবেন আর আপনি যাবেন না? খাচ্ছিলাম তো হঠাৎ রাফির বড় খালা প্লেটে ভাত দিল। না পাচ্ছিলাম কিছু বলতে, না পাচ্ছিলাম উঠে আসতে। এত মানুষের সামনে উঠে আসলে কেমন দেখায় না? সারাদিন তো অনেক কাজ করেছেন, কালকেও অনেক কাজ, আজ ঘুমান। আপনি কি করবেন? আমিও ঘুমোবো। আচ্ছা, তাহলে ঘুমিয়ে যান। পরদিন সকাল থেকে আয়োজন শুরু। মানুষ আসতে শুরু করেছে।
দুপুর গড়াতেই বাড়ি ভর্তি লোক। গ্রামে যদিও গায়ে হলুদ হয় সন্ধ্যায়। কথা ছিল 50 জন যাবে ছেলে পক্ষ থেকে, আর মেয়ে পক্ষ থেকে আসবে 50 জন। কিন্তু দেখা গেল মেয়েই হয়ে গেছে 53 জন। ছেলেদের যাবার আর কোনো উপায় নেই। তাদের সাথে 2 জন পুরুষ গেল। অধরাকে দেখতে ইচ্ছে করছে, থাক গিয়ে দেখতে না পারলাম, অধরা তো আসবে, তখন দেখে নেব। মেয়ে পক্ষের লোক তখন চলে এসছে। আমি দাঁড়িয়ে সবাইকে শ্যাম্পু দিচ্ছিলাম। সবাইকে দেওয়া শেষ, কিন্তু অধরাকে দেখলাম না যে। ফোন দিয়ে দেখি, ফোন দিলাম। এই কই আপনি, আসলেন না কেন? দূর, আজকে যাব আবার কালকে যাব, এত হাঁটাহাঁটি ভাল লাগে না, তাই একবারে কালকেই যাব। ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের পক্ষ থেকে না 40 জন মেয়ে আর 10 জন ছেলে আসার কথা ছিল, তাহলে ছেলে মাত্র আসলো কেন? দেখেননি মহিলা হয়ে গেছে 53 জন, তাই আর ছেলে যায়নি। আপনি আসলেও তো পারতেন। কেউ তো যেতে বললো না, ওই 2 জনকে বলেছে তাই ওরা গেছে। আপনি তো আমাদের গ্রামেরই, আসলে সবাই ভাবতো মেয়ে পক্ষ। সেটা কিভাবে হয় জানেন না, এখন আমি ছেলে পক্ষের লোক। হ্যাঁ, তা তো বেশ ভালো করেই জানি। আচ্ছা, কাল তো আপনারা আসবেন, গাড়ির ব্যবস্থা করেননি? হ্যাঁ, করা হয়েছে তো। তাহলে ঠিক আছে। কাল আপনি মেয়ের সাথে আসবেন তাই না? হ্যাঁ, মেয়ের সাথে যাই তো কিছু লোক। পরদিন সবাই বের হচ্ছে। বরের জন্য আলাদা গাড়ি আর লোকের জন্য বাস। আমি বরের গাড়িতে উঠে বসেছি। মেয়ের বাড়ির সামনে চলে এসেছি। গেটে কি হয় সবার জানাই আছে, বললাম না। বিয়ে বাড়িতে সাধারণত বরের জুতো চুরি হয়, কিন্তু এখানে দেখি আমার জুতো নাই। চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু জুতোটা কোথাও নেই। অধর আমার কাছে এসে বলল, দেখে মনে হচ্ছে কিছু খুঁজছেন। দেখুন না কি কাণ্ড, আমার জুতো চুরি হয়ে গেছে। ও মা, সে কি, আপনার জুতো চুরি হয়ে গেল? একটু দেখেন না কে নিল জুতোগুলো। জুতা খুঁজে বের করে দিতে পারি যদি আমাকে শাড়ি পরতে সাহায্য করেন। কিন্তু আমি তো শাড়ি পরাতে পারি না। আমি দেখিয়ে নেব, আপনি সেই মোতাবেক করলেই হবে। আগে আমার জুতো এনে দিন। আগে বলুন আমাকে শাড়ি পরতে সাহায্য করবেন। হ্যাঁ করব। তারপর অধরা চলে গেল। কিছুক্ষণ পর 2টা পিচ্চি মেয়ে এসে জুতা দিয়ে বলল, ভাইয়া আপু আমাদের সাথে আপনাকে যেতে বলেছে। আমি ওদের সাথে গেলাম। একটা ঘরে ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেল। তারপর অধরাকে শাড়ি পরতে সাহায্য করলাম। শাড়িতে আমাকে কেমন লাগছে? পুরো একটা নীল পরীর মতো লাগছে। এখন যে আপনাকে পাঞ্জাবি চেঞ্জ করতে হবে। আমি পাঞ্জাবি চেঞ্জ কেন করব? আর আমি বাড়তি পাঞ্জাবি সাথে আনিনি। আমি এনে রেখেছি, এই নিন, এটা আপনার। নীল পাঞ্জাবি কেন? আপনি আমাকে নীল শাড়ি গিফট করেছেন, আর আমিও রিটার্ন করলাম। তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিন, ওদের বের হওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা চোখ বন্ধ করুন, চেঞ্জ করছি। তারপর চেঞ্জ করে আমরা বের হলাম। মেয়ে নিয়ে আমরা বের হচ্ছি। ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে আমি উঠতে যাব, ঠিক তখনই। এই, আপনি গাড়িতে না আমার সাথে বাসে যাবেন? কেন বাসে কেন? এতগুলো অপরিচিত মানুষের সাথে যেতে আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, চলুন। অধরাকে নিয়ে বাসে উঠলাম। প্রায় সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি আর অধরা পাশাপাশি বসলাম। ছেলের বাসায় আসার পর রাতে নাচ গানের অনুষ্ঠান। আমি আর অধরা আবার পাশাপাশি বসে আছি। ও রূপটি ও আলাদা থাকবে না, কাউকে চেনে না, কে কি বলবে তাই। কয়েকজন নেচে যাওয়ার পর এক পিচ্চি এলো নাচতে। নাচ শুরু করবার পর, দেখুন না পিচ্চি কত সুন্দর করে নাচতেছে, মনে হচ্ছে। এইভাবে কাছে গিয়ে আমার পাঞ্জাবি ধরে টেনে এইভাবে গালে একটা উম্মা দেয়। আমার গালে একটা চুমু দিয়ে, চুমু খেয়ে তো আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা কি হলো? আমাকে এইভাবে চুমু দিলেন কেন? আসলে বুঝতে পারিনি, আমি এত উত্তেজিত হয়ে গেছিলাম। বলেই অধর উঠে দৌড়ে দিল। আমার লজ্জা লাগছে, কেউ কি চুমু দৃশ্য দেখে ফেললো নাকি? আমি চারপাশে একটু চোখ বুলিয়ে নিলাম। না না, সবাই নাচ দেখতে ব্যস্ত, বেঁচে গেছি আমি নাচ দেখতে লাগলাম। যখন চুমু দিলেও মনে হলো ঠান্ডা একটা পরশ পেলাম। এখনো সে জায়গাটা ঠান্ডা লাগছে। অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না। আমি উঠে চলে গেলাম। রাব্বি ভাইয়া ওনার বন্ধুদের সাথে বসে আছে। এখন আর ওখানে যাব না। আমি আমার রুমে গেলাম। রুমে আরও 2 জনকে থাকতে দিতে হয়েছে। তারা কেউ এখন রুমে নেই। কোথাও ভালো লাগছে না। বারবার শুধু সেই মুহূর্তের কথাগুলো মনে পড়েছে। অধরা কই গেল? ও তো বলেছিল একা ঘুরতে নাকি ভয় পায়। আমি খুঁজতে লাগলাম, কোথাও দেখা মিলছে না। মনে হয় আয়েশের সাথে আছে। যা ভেবেছিলাম ঠিক তাই, আয়েশের সাথেই বসে আছে। আমাকে দেখেই মাথা নিচু করে ফেললো। মনে হয় খুব বেশি লজ্জা পেয়েছে। আমারও একটু লজ্জা লাগছে। এই আপনি তখন উঠে চলে আসলেন কেন?
এমনি আয়শা এখানে একা ছিল তাই। না ভাইয়া, ও মিথ্যা বলছে। চুমু দেওয়ার পর ওর নাকি আরেকটা দিতে ইচ্ছা করছিল। মানুষ ছিল বেশি, কখন কার সামনে দিয়ে বসবে তাই চলে এসেছে। আয়শা, তুই কেন ওকে সব বললি? যা সত্যি তাই বললাম। আচ্ছা যা, ও একা দাঁড়িয়ে আছে, রুমেও কেউ নেই, আমি চোখ বন্ধ করছি, দিয়ে দে। না না, অবস্থা ভয়াবহ, এখানে থাকলে কিছু একটা হয়ে যেতে পারে। এই আমি গেলাম, আশেপাশে আছি, দরকার হলে ফোন দিয়েন বলে রুম থেকে বের হয়ে আসলাম। কি বজ্জাত মেয়ে রে বাবা। বাইরে নিরিবিলি জায়গায় একটা চেয়ার নিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে, ভালো লাগছে বেশ। অধরা ফোন দিচ্ছে। হ্যাঁ বলুন, কি বলবেন? কই আছেন আপনি? কোথাও পাচ্ছি না যে। বাড়ির দক্ষিণ পাশে খালি জায়গায় চেয়ার নিয়ে বসে আছি। আচ্ছা থাকুন, আমি আসছি কয়েক মিনিট পর। আর কত চাঁদ দেখবেন? এইবার একটু আমার দিকে নজর দিন। আপনার দিকে নজর দিলে তো আপনি লজ্জা পাবেন, চোখ নামিয়ে নেবেন। মোটেও না, নজর দিয়েই দেখুন না। আচ্ছা ঠিক আছে বলেই অধরার দিকে তাকালাম। অধরা আমার দিকে তাকিয়ে আছে, কারো চোখে পলক পড়ছে না। শেষে আমি হেরে গেলাম। কি পারলেন না তো? তখন তো আপনি লজ্জা পাচ্ছিলেন। না, একটু লাগছিল। আচ্ছা শাড়ি পরে থাকবেন নাকি? না, চেঞ্জ করব। তো এখন তো করেননি কেন? একটা কাজ বাকি আছে তো। কাজ? কি কাজ বাকি আছে? একটু উঠে দাঁড়ান, বলছি আমি। আমি উঠে দাঁড়ালাম। অধরা আমার পাশে এসে দাঁড়িয়ে সেলফি তুলতে শুরু করলো। আমিও কিছু বললাম না। ভালোই লাগছে অধরার স্পর্শ। আমার মনে দুষ্টুমি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। নিজেকে অনেক কষ্টে সামনে রেখেছি। কি হলো, আপনাকে এমন লাগছে কেন? সোজা হয়ে দাঁড়ান, শেষে একটা সেলফি তুলব। আমি সোজা হয়ে দাঁড়ালাম। অধরার ঠোঁট আমার গালের সাথে স্পর্শ করে একটা ছবি তুললো। কি ব্যাপার, এইভাবে ছবি তুললেন কেন? আমার ইচ্ছে হলো তাই। চলেন গিয়ে ঘুমোবেন, অনেক রাত হয়ে গেছে। আর একটু থাকি না? না, আর এক সেকেন্ডও না। চলেন বলে আমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো। তারপর আমাকে রুমে ঢুকিয়ে ও চলে গেল। রাত অনেক হয়েছে। আমি পাঞ্জাবি পাজামা খুলে টি শার্ট গায়ে দিলাম, তারপর দিলাম এক ঘুম। পরদিন ঘুম থেকে উঠে দরজা খুলে বের হলাম। আজকেই বাড়িতে খাওয়া দাওয়া হবে, অনেক লোক আছে। আমি ব্রাশ হাতে নিয়ে বাইরের দিকে যাচ্ছিলাম। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু ব্যাপার কি সেটাই তো বুঝতে পারছি না। একজন বলেই বসলো, কি ভাই, বাসর কি রাব্বি ভাইয়ার হয়েছে নাকি আপনার? মানে কি বলতে যাচ্ছেন আপনি? ভাই, ঘরের ব্যাপার ঘরে রাখাই ভালো, সবাইকে দেখিয়ে লাভ কি? কি দেখালাম ভাই, আজব তো। আপনার গালে দেখেন লিপস্টিকের দাগ লেগে আছে। তার কথা শুনে কাল রাতের ঘটনা মনে পড়ে গেল। অধরা কালকে কি করেছিল? ইস, মান সম্মান সব শেষ। বলেই দিলাম এক দৌড়ে নদীর পাড়ে চলে এসেছি। ব্রাশের মধ্যে যে টুথপেস্ট ছিল আঙুল দিয়ে উঠিয়ে গালে লাগিয়ে ধুয়ে দিলাম। বজ্জাত মাইয়া, কিস দিবি ভালো কথা, লিপস্টিকের কি দরকার ছিল? আমার মান সম্মান সব খেয়ে নিল রে। বাসায় আসার পর সবাই আমাকে দেখে হাসছিল। আমি তো লজ্জায় শেষ। সবাই তো জানে আমার বউ নেই, আর আমি এখানে একা এসেছি। সবাই হয়তো ভাবছে এখান থেকে কোনো মেয়ে পটিয়ে তার সাথে অকাম কুকাম করেছি। অধরাকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম এক ঝাঁক মেয়ের মধ্যে বসে আছে। আমি সেখানে যেতেই মেয়েগুলো বলল, আপু দুলা ভাই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, যান গিয়ে শুনে আসুন কি বলে। মেয়েগুলো আমাকে দুলো ভাই বললো করি যাবে, সেটাই তো মাথায় ঢুকছে না। অধরা আমার কাছে এসে, কি হলো, কিছু বলবেন? পরে বলছি, তার আগে বলুন মেয়েগুলো আমাকে দুলা ভাই বললো কেন? কিছু মনে করবেন না, আমি ওদের বলেছি আপনি আমার হবু স্বামী। কি? আবার বলেন তো কি বলছেন? আপনি আমার হবু স্বামী তাই বলেছি। এত বড় মিথ্যে কথা! হায় আল্লাহ, কেন বলেছেন? কি করব, বিয়েবাড়ির ছেলেগুলো এত ফাজিল, মেয়েগুলোকে দিয়ে প্রপোজ পাঠাচ্ছিল। আমি আপনাকে দেখিয়ে বলেছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর উনি আমার হবু স্বামী। কিছু মনে করবেন না, নয়তো ওই ছেলেগুলো আমাকে অনেক ডিস্টার্ব করতো। আচ্ছা করব না, কিন্তু আপনার জন্য তো আমার মান সম্মান সব গেল। আসলে বুঝতে পারছিলাম না কি বলবো, আপনাকে দেখে মনে হলো তাই। আরে সেই ব্যাপার না, কাল যে চুম্মা দিলেন না, ঠোঁটের লিপস্টিক আমার গালে লেগেছিল, সবাই দেখে হাসাহাসি করছে। ধুর, এতে সম্মানহানির কি আছে? কি নেই তাই বলেন? সবাই জানে আমি অবিবাহিত, আমার বউ নেই, আর আমি একা এসেছি এখানে। একা এসেছিলেন এইটুকু ঠিক আছে, কিন্তু সবাই এটাও জানে আমি আপনার হবু বউ, সো এত লজ্জা পাবার কিছু নেই।
বুক ফুলিয়ে হাঁটুন। আরে আরে করেন কি? বুক উঁচু করছেন কেন? আপনি না বললেন বুক ফুলিয়ে হাঁটতে? কথার কথা বলছি। আর কি সব পরে আছেন, যান গিয়ে ভালো জামা পরেন। কেন, এটা কি ভালো না? সাদা টি শার্ট একদম বাজে লাগে। লাগুক, আমি এটা পরেই থাকবো। এখন গিয়ে এই টি শার্ট চেঞ্জ না করলে চুম্মা দিয়ে এই টি শার্ট মার্কা করে দেব, এই বলে দিলাম। দেন, আপনি তো আমার হবু বউ, সবার সামনে চুম্মা দিতে পারলে আমি কেন নিতে পারবো না? সত্যি দেব কিন্তু। তো আমি কি মিথ্যা দিতে বলছি নাকি? চারপাশে দেখছেন কত লোক আছে। লোকজন আমি ভয় পাই নাকি? আচ্ছা, এত ঘাউড়া কেন আপনি? আপনি ঘাওড়া, আপনার বাপ ঘাওড়া। এখানে আমার আব্বু কি করলো? আমার আব্বু বলেছে সে জমি বিক্রি করবে না, তবুও কেন আব্বুর পেছনে পড়ে আছে? আচ্ছা বাদ দিন, আজকে দুপুরে আমরা সবাই নদীতে গোসল করতে যাব। আচ্ছা ঠিক আছে, যাব। দুপুরবেলা সবাই বের হচ্ছে, অধরা আমাকে ডেকে নিয়ে গেল। ছেলে কম মেয়ে বেশি। যাওয়ার সময় সবাই বলাবলি করে যাচ্ছিল নদীতে গঙ্গা মা আছে, সে নাকি মাঝে মধ্যে মানুষ ধরে নিয়ে যায়। গ্রামে এমন অনেক কাহিনী আছে, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, কিন্তু নিজে কখনো প্রত্যক্ষ করিনি। নদীর পাড়ে চলে এসেছি। আপনি এখানে বসে থাকুন, আমরা গোসল করে আসছি। কেন আমি বসে থাকবো কেন? আমি কি গোসল করবো না? হ্যাঁ অবশ্যই করবেন, তবে বাসায় গিয়ে টিউবওয়েলে। না, আমি নদীতেই গোসল করব। চুপচাপ এখানে বসে থাকুন, নয়তো ওই যে দেখছেন গাছের ডাল, ওটা দিয়ে ঠ্যাং ভেঙে দেব। কি করব? হবু বউ বলে পরিচয় দিয়েছে, একটু একটু কথা শুনতেই হয়। আমি পাড়ে গালে হাত দিয়ে বসে আছি আর ওদের গোসল করা দেখছি। সবাই কত আনন্দ করছে, আর আমি হঠাৎ সবাই অধরা অধরা বলে চিৎকার করছে আর বলছে ভাইয়া অধরাকে তো দেখাই যাচ্ছে না। আমিও ভালো করে নজর বুলিয়ে দেখলাম, না কোথাও নেই, একটু আগেই তো ছিল। আর এখন নদীতে পানি বেশি, কিছু না ভেবেই দিলাম এক ঝাঁপ। খুঁজতে খুঁজতে নদীর মাঝে চলে গেছি। আমি সাঁতার জানলেও বেশি পানিতে সাঁতার পারি না, ডুবে যাই। আমি ভুলে গেছিলাম আমি নিজেই ডুবে যাচ্ছি, পানি খাচ্ছি ইচ্ছা মতো। অধরা উঠে বলল, কি রে মামুন কোথায়? সবাই বলল তুই যেভাবে বলছিলি সেই মোতাবেক করলাম। ও নদীর মাঝে চলে যায়, তারপর তো আর দেখছি না। আরে তোরা করছিস কি? তোদের না বললাম ওকে নদীর মাঝে যেতে দিস না, ও ডুবে যায়। তারপর খোঁজা শুরু হলো। কয়েকজন মিলে ধরে উপরে আনলো, জ্ঞান নেই। পানি অতিরিক্ত খাওয়াতে পেটে চাপ দিয়ে পানি বের করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবাই বলছে মুখের মধ্যে ফু দিতে, নিঃশ্বাস নেওয়া স্বাভাবিক করতে। সবার কথা শুনে অধরা নিজেই মুখের সাথে মুখ লাগিয়ে ফু দিয়ে নিঃশ্বাস নিতে সাহায্য করছে। কিছুক্ষণ পর আমি চোখ মেলে তাকালাম, সবাই ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি অধরা পাশে বসে আছে, আর ওর চুলগুলো তখনও আমার মুখের ওপরে আছে। আহা কি সুন্দর চুলের ঘ্রাণ। এখন কেমন লাগছে? মরতে মরতে বেঁচে গেছি, নিঃশ্বাস তো নিতেই পারছিলাম না। সবাই বলল, বউ থাকতে এত চিন্তা কিসের? যাই হোক, ফ্রিতে মুভির কিছু দৃশ্য দেখতে পেলাম। এই তোরা চুপ করবি? ওই কেউ কি ছবি তুলছিস এত সুন্দর একটা মুহূর্তে? হ্যাঁ আমি তুলেছি, এই দেখেন দুলাভাই আপনাদের রোমান্টিক দৃশ্য। তারপর আমি সুস্থ হয়ে বিয়ে বাড়ির কাজ সম্পূর্ণ করে বাড়ি চলে আসি। আসার পর মা বাবা সবার সাথে কথা বললাম। এভাবে আমার দিন চলতে থাকে। তার মাঝে অধরা তো আছেই। কিছুদিন পর আমাদের বাপজান আর এদিকে চেয়ারম্যান বাড়ির লোক সবকিছু ঝামেলা মিটিয়ে নিয়ে মিলেমিশে থাকতে শুরু করে, আর আমি আর অধরা চুটিয়ে প্রেম করতে থাকি। এভাবে অনেকদিন কাটানোর পর আমাদের বিয়ে হয়ে যায়। তারপর আমাদের নতুন একটা রাত এসে পড়ে আমার মাঝে, কিন্তু আমি এই রাতটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, অবশেষে পেয়ে গেলাম। আর আমি বাসরাতে বিড়াল মারবো। আর যদি আপনারাও বাসরাতে বিড়াল মারতে চান তাহলে বিয়ে করে বিড়াল মারেন না। গল্পটি আসলে কিছু ভালোবাসার মজা দেওয়ার জন্য লেখা হয়েছে, কিন্তু সব গল্প ভালো মতো শেষ করা যায় না, তবে যতটুকু পারি ভালো করার। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের জন্য আরও সুন্দর গল্প নিয়ে আসবো। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।